নমস্কার। আজকে বিশ্ব বাংলা সংবাদে এই প্রথম আমার আসা। অনেকগুলো প্রেক্ষাপট রয়েছে, সেই প্রেক্ষাপটে আমি একে একে আসব। সবার আগে আমার পরিচিতি নিশ্চয়ই অনেকে জানেন, তবু আমি বলতে চাই যে দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে বিভিন্ন রকমের প্রসেস নির্ণায়কের ক্ষেত্রে আমি ভীষণভাবে একটি এক্সপেরিমেন্ট করি। কিন্তু অনেকেই ভাবেন, পশ্চিমবঙ্গের অনেকেই রয়েছেন যারা প্রতিষ্ঠান করেছেন, প্রতিষ্ঠান গড়ে তুলেছেন ফাউন্ডার হিসাবে, কিন্তু পড়াশোনাটাকে কিভাবে ডেভেলপ করা যায় সেটা কপির বাইরে এসে পাশ্চাত্য ভারতবর্ষের সনাতন, ধরুন নালন্দার শিক্ষা পদ্ধতি, অক্সফোর্ড কেমব্রিজ কীভাবে আরম্ভ হয়েছিল, আইএম কীভাবে আরম্ভ হয়েছিল, নেক্সট স্ট্যানফোর্ড কীভাবে আরম্ভ হয়েছিল, এটার একটা ইতিহাস আমার পড়া সবসময় একটা অভ্যাস রয়েছে। এবং সেই থেকে দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে আমি চেষ্টা করেছি একে একে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করতে। কিন্তু এই যে অভিযানটা বা একটা জায়গায় যে নিজেকে প্রতিষ্ঠান তৈরি করার যে প্রয়োজনীয়তা অনুভব করা, এটা কিন্তু একদম প্র্যাকটিক্যাল জায়গার থেকে যখন আমি অভাব অনুভব করেছি, অভিভাবক এবং স্টুডেন্টরা বিভিন্ন রকমভাবে বক্তব্য তখনই কিন্তু সেই প্রয়োজনীয়তা বোধ করেছি। নাহলে অনেকের মনে প্রশ্ন আসে যে রাইস এডুকেশনে প্রফেশনাল স্টাডি থেকে আমি কেন স্কুলে গেলাম, স্কুল থেকে কেন আমরা ওয়ার্ল্ড স্কুলে গেলাম, ইন্টারন্যাশনাল স্কুলে গেলাম, তারপরে কেন ইঞ্জিনিয়ারিং কলেজে গেলাম, তারপরে কেন আমরা ইউনিভার্সিটিতে গেলাম। এই যে একটা জার্নি ফ্রম এ প্রফেশনাল ইনস্টিটিউট টু দ্য ইউনিভার্সিটি, এটা জানবেন কিন্তু দীর্ঘ ৩৫ বছরে বারবার বিভিন্ন ভাবনা দিয়ে আমার মনে হয়েছে যে এখানে এটা ডেভেলপ করা দরকার। যেমন আমি মনে করি যে প্রফেশনাল স্টাডি যখন আমি আরম্ভ করি 1985-এ এবং 95 পর্যন্ত, আমি দেখলাম যে প্রচুর ছেলে মেয়ে ভীষণ স্বপ্ন নিয়ে রাইসে পড়তে আসে। তাদের ভাবনা কি, 20-22 বছর বয়সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, তারপরে তারা বাবা মার পাশে একটু দাঁড়াতে চায়, বাবা কিছুদিনের মধ্যে রিটায়ার করবেন, বোনের হয়তো বিয়ে হবে, ভাই হয়তো পড়াশোনা করবে, তার ফলে চাকরিটা ভীষণ জরুরি। এবং তারা রাত দিন খেটে 2 বছরের মধ্যে চাকরিটা পাওয়ার চেষ্টা করলেন। আমি দেখলাম এত চেষ্টা সত্ত্বেও প্রায় 30-35% ছেলে মেয়ে সত্যি সরকারি চাকরি পেল না। এটা তো আপনারা নিজেরা জানেন যে 15 লক্ষ ছেলে মেয়ে যখন 2000 বা 3000 সিটের জন্য পরীক্ষায় বসে, সেখানে শুধুমাত্র যোগ্যতম বললে শুধু চলবে না, একেবারে ভীষণভাবে প্রস্তুত একাডেমিক এবং প্র্যাকটিসের দিক থেকে, স্কিল সেটিংয়ের দিক থেকে তারাই একমাত্র ক্র্যাক করতে পারে। তাহলে এই যে আমরা স্কিল সেটিংয়ের কথা বলছি, আমরা একাডেমিক কথা বলছি, সেই একাডেমিকটা আরম্ভ হয়েছে ক্লাস 1 থেকে ছেলেমেয়েরা পড়াশোনা করতে আরম্ভ করে। আমরা দেখি যে সরকারি চাকরির পরীক্ষায় কখনো ডেসক্রিপটিভ পরীক্ষা আসে, কখনো অবজেক্টিভ পরীক্ষা আসে। কিন্তু এই যে ডেসক্রিপটিভ অবজেক্টিভটা হয়, আমরা কিন্তু ছোটোবেলার থেকে ইংলিশ পড়তে আরম্ভ করি, অঙ্ক করতে আরম্ভ করি। ওই যে বলছিলাম না যে 22 বছরের বয়সের যে ছেলেমেয়েরা যারা ভীষণভাবে চেষ্টা করছে, হচ্ছে না, তার মূল কারণ ছিল যে ছোটোবেলার থেকে কোনো না কোনো কারণে আমি কোনো সামাজিক সিস্টেমকে আমি দায়ী করব না, আমি কোনো টিচারকে দায়ী করব না, আমি অভিভাবককে দায়ী করব না, আমি ছেলেমেয়েদেরকেও দায়ী করব না, কিন্তু কোনো একটা জায়গায় ত্রুটির জন্য সেই ছেলেমেয়েটির গোড়াটাই কি হচ্ছে, কাঁচা হয়ে গেছে। আর তার ফলে 20-22 বছর বয়সে যখন খুব ভীষণভাবে চেষ্টা করে, কোনো না কোনোভাবে সেই জায়গাটায় সে পৌঁছতে পারে না। কিন্তু এই যে অসহায়তা তার মধ্যে কিভাবে তৈরি হলো এবং কিভাবে আস্তে আস্তে দুর্বল জায়গাগুলো তৈরি হলো, আমাদের দেশে কখনো কিন্তু এই দুর্বল জায়গাকে কিভাবে অ্যাড্রেস করা যায়। একটি ছেলেমেয়ে যদি অঙ্ক না পারে, তাহলে সেই অঙ্কটাকে ক্লাস 1-2 এর মধ্যে কিভাবে ভালো জায়গায় পৌঁছে দেওয়া যায়, সেটা কিন্তু কখনো চেষ্টা করা হয় না। হয়তো আমাদের ইনফ্রাস্ট্রাকচার সেটা পারমিটও করে না। কিন্তু তখন আমার উপলব্ধি আসলো যে একটি স্কুল যদি ভালো করা যায়, সেই স্কুলের এডুকেশন প্রসেসে যদি এই রকম ত্রুটি দূর করা যায়, তাহলে 100 ভাগ ছেলে মেয়ে ওই 20-22 বছর বয়সে যে স্বপ্ন দেখে, অসম্ভব স্বপ্ন নিয়ে আসে, তাদের প্রতিটা স্বপ্ন পূরণ করা সম্ভব হয়। তাহলে প্রাইমারি এডুকেশন এবং মিড এডুকেশন এবং হায়ার এডুকেশনে যদি কন্ট্রিবিউট না করা যায়, তাহলে শুধুমাত্র সিস্টেমটা সিস্টেম হিসেবেই থাকবে, উপলব্ধিটা আমরা বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে বলবো এবং তার কাটাছেঁড়া বিশ্লেষণ করব, কিন্তু যেটা করলে পরে ডেভেলপ সম্ভব সেখানে কোনো কন্ট্রিবিউট করতে পারবো না। এবং সাধারণত আমরা দেখি পত্রপত্রিকা, বিভিন্ন চ্যানেলে বিতর্কে আলোচনা হচ্ছে, হয়তো তাদের মধ্যে আবার এইটা করার হাতে ক্ষমতাও থাকে না। উই আর ফরচুনেট
যারা এই সিস্টেমটাকে বোঝার পর সেটাকে আবার ইমপ্লিমেন্ট করার জন্য একটা সুযোগও পাই, এবং এই সুযোগটা আমাদের গার্জিয়ান, অভিভাবকরা, ওয়েল উইশার্সরাই দিয়েছে। তার ফলে আমার মনে হলো যে একটি স্কুল যদি ভালো করে তৈরি করা যায়, যেখানে 100% ছেলে মেয়েকে এই ক্রিয়েটিভ মাইন্ড তৈরি করা, একেবারে শুধুমাত্র নলেজ ট্রান্সফর্ম করাটাই আজকে একটা পড়াশোনার উদ্দেশ্য হওয়া উচিত নয়। বিশেষ করে কোভিড-19 এই অফলাইন অনলাইন নিয়ে অনেক বিতর্ক চলছে, পরে এটা নিয়ে আমি পরে আসবো। কিন্তু এখন আমাদের বুঝতে হবে যে শুধুমাত্র কিছু নলেজ, কিছু ইনফরমেশান, কারণ ইনফরমেশান তো এখন মোবাইলেই পাওয়া যায়, গুগলেই পাওয়া যায়, মুখস্থের দরকার হয় না। তাহলে এই ট্রান্সফরমেশন অফ নলেজই পড়াশোনার উদ্দেশ্য হওয়া উচিত নয়। তার আরেকটা কারণ আছে। আমরা প্রতি 10 বছর পর পর দেখতে পাচ্ছি যে চাকরি বা স্কিল সেট করার যে এরিয়াগুলো, অর্থাৎ ডিমান্ডগুলো, কর্মপ্রার্থীর ডিমান্ড এবং কর্পোরেট হাউসের যে ডিমান্ড, সেগুলো কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু প্রতি 10 বছরে। আপনার হয়তো মনে হতে পারে যে এটা কীভাবে সম্ভব হলো। নিশ্চয়ই আপনি চোখের সামনে দেখুন, দেশ স্বাধীন হয়েছে 70 বছর, প্রথম 40 বছর আমরা ভীষণভাবে ওরিয়েন্টেড ছিলাম যে ব্রিটিশরা চলে যাওয়ার পর আমাদের টেকনোলজি হ্যাভি ব্যুরোক্রেট তৈরি করতে হবে। সেই জন্যই তো আইআইটির জন্ম হয়েছিল। সেই আইআইটি থেকে কি হচ্ছে, আমরা ভীষণভাবে আইএএস, আইপিএস এবং যারা পরিকল্পনা রূপায়ণ করবেন সেই ব্যক্তিদের আমরা খুঁজে পেলাম। কিন্তু তাহলে যেটা আমি বলার চেষ্টা করছিলাম যে প্রথম 30 বছর ছিল ব্যুরোক্রেট তৈরি করার জন্য, তারপরে 30 বছর আসলো কম্পিউটারে শিখতেই হবে, কম্পিউটারের সার্ভিস ইন্ডাস্ট্রিতে লক্ষ লক্ষ ছেলেমেয়ে চাকরি পেল ভারতবর্ষ থেকে। সারা পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল কান্ট্রি হিসাবে আমরা এগিয়ে আসলাম। আবার লাস্ট 10 বছর দেখুন, ওই যে সার্ভিস ইন্ডাস্ট্রিতে কম্পিউটারের যে চাকরিগুলো ছিল সেগুলো আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যখন রিপ্লেস হতে আরম্ভ করলো, তখন আবার একটা কর্মবিপর্যয় দেখা দিল। এখন কিন্তু বলছে যে সায়েন্স আর্টস কমার্সের কোনো ডিভিশন নেই, কিন্তু সায়েন্স আর্টস কমার্স বলে একে অপরের সাথে মিশে গেছে। একটি ছেলে মেয়ে যদি জিওগ্রাফি নিয়ে পড়ে, তাহলে সে কিন্তু স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়তে পারে, সে কিন্তু টেকনোলজি, কম্পিউটার সাবজেক্ট নিয়ে পড়তে পারে। কারণ জিপিএস কে পরিচালনা করবে, কে ডেভেলপ করবে, যার মধ্যে জিওগ্রাফি এবং এই টেকনোলজি দুটোই থাকবে, সেই কিন্তু প্রসপেক্টিভ স্টুডেন্ট হবে। ঠিক সেই রকমভাবে কেউ যদি ল নিয়ে পড়ে, তাহলে লয়ের সাথে আবার তাকে কম্পিউটার জানতে হবে, সাইবার লয়ার তৈরি হতে পারে। সিকিউরিটি যদি তৈরি করতে চায়, তাহলে সিকিউরিটি ভালো সায়েন্টিস্ট বা ভালো লোক যদি তৈরি করতে চায়, হ্যাকার্স যদি তৈরি করতে হয়, তার লটাও জানতে হবে, কতটুকু পর্যন্ত সিকিউরিটি ব্রেক করা যায়, তার জন্য সাইবার ল কী রয়েছে। এগুলো কেন বলছি, আমি ফিরে আসি আবার ওই জায়গাটায়। তাহলে এই যে 10 বছর পর থেকে যে কর্মপ্রার্থীর দরকার হবে, সেটা কিন্তু ভীষণভাবে দরকার ওই নতুন নতুন পরিবেশের সাথে নিজেকে রিফর্ম করা, ট্রান্সফর্ম করার জন্য যে স্কিল দরকার, সেই স্কিলগুলো রপ্ত করতে হবে একটা এডুকেশন সিস্টেমের মধ্যে দিয়ে। এবং এটা শুরু হওয়া দরকার স্কুল সিস্টেম থেকেই। স্কুল সিস্টেমে আমরা দেখি যে থিওরিটিক্যাল থেকে আরেকটু ক্রিয়েটিভ তৈরি করার জন্য আমরা মাঝে মাঝে প্রজেক্ট দিই, কিন্তু সেই প্রজেক্টের একটা সিংহভাগ বাবা মা করেন। এটা একদম করা উচিত নয়। কিন্তু প্রজেক্ট শুধু নাম্বার পাওয়ার জন্য নয়, প্রজেক্ট ছেলে মেয়েদের ভীষণভাবে উৎসাহ বাড়ায়, ভীষণভাবে কিউরিসিটি বাড়ায়। আমি যেমন দেখেছি ইউএসএ একটা স্কুলে যখন প্রজেক্ট হয় বাচ্চাদের, তখন ওরা একটা সিড বা বীজ একটা ছেলেমেয়ের হাতে দিয়ে দেয়। ওরা বলে বাড়ি থেকে তুমি একটু মাটি জোগাড় করো, তারপরে ওখানে একটা বীজ বপন করো, এবং বীজ যখন বপন করে প্রতিদিন সকালবেলায় ওই ছেলেমেয়েটি গিয়ে একটা উঁকি মারে যে কিছু কি দেখা যাচ্ছে। একদিন রাত্রিবেলা শোয়ার আগে বা ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখে একটা সবুজ কিছু দেখা যাচ্ছে, অর্থাৎ গাছের জন্ম নিচ্ছে। এবং সেটা কীভাবে বড় হচ্ছে, 1 মাস ধরে তার যে কিউরিসিটি, তার যে ভাবনা, তাকে ভীষণভাবে জানতে সাহায্য করে, কোশ্চেন আসতে সাহায্য করে। কোশ্চেন না করলে পরে ওই যে অ্যানালিটিক্যাল মাইন্ডের কথা আমরা বলছি, সেটা কিন্তু সম্ভব নয়। তাহলে এই স্কুল তৈরি করার উদ্দেশ্য অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল এবং ওয়ার্ল্ড স্কুল, তার মধ্যে একটা মুখ্য কারণ কিন্তু এই পারফেক্ট এডুকেশন সিস্টেমকে তৈরি করা। এটা করতে করতেই আবার আমরা দেখলাম যে ছেলেমেয়েরা যখন ক্লাস 12 পাস করছে, তখন তারা কোথায় পড়তে যাবে, তখন আরম্ভ হলো ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি করা। এর মধ্যে আবার মনে হলো যে না, ইউনিভার্সিটি যদি করা যায়, তাহলে এই যে সায়েন্স, কমার্স এবং আর্টসের যে দ্বৈত ব্যাপার রয়েছে, সেটাকে কীভাবে ডেভেলপ করা যায়। আপনারা জানবেন অ্যাডামাস ইউনিভার্সিটিতে কিন্তু আমরা ভীষণভাবে এই যে সায়েন্স, আর্টস, কমার্সের বেড়াজাল ভেঙে, এতদিন আমরা ইউকে ইউএসএতে শুধু শুনে এসেছি যে ইংলিশে অনার্স নিয়ে পরবর্তী সময়ে সে ম্যাথমেটিক্সে মাস্টার ডিগ্রি করেছে, পিএইচডি করেছে। ভারতবর্ষে এটা সম্ভব নয়। ভারতবর্ষে শুধু জিজ্ঞেস করবে কোন কোন সাবজেক্ট নিয়ে তুমি ক্লাস 10 পাস করেছো, তারপর 12 পাস করেছো, তারপর 12 থেকে আন্ডার গ্র্যাজুয়েটে সেই সাবজেক্ট নিয়েই অনার্স পড়তে হবে, সেই সাবজেক্ট নিয়েই মাস্টার ডিগ্রি করতে হবে, পিএইচডি করতে হবে। না, মানুষের কিউরিসিটি, মানুষের ক্যাপাবিলিটি কখন কোন জীবনে
ভীষণভাবে ইচ্ছা প্রকাশ করতে পারে বা সেটা প্রখর হতে পারে আমরা কিন্তু কেউ জানি না। সেই জন্যই দেখা যায় একটি ছেলে মেয়ে 16-17 বছর পর্যন্ত অঙ্ককে ভয় পেয়েছে, কিন্তু পরবর্তীকালে যখন 20-22 বছর বয়সে সে ম্যাচিওর হয়েছে, ব্রেন ম্যাচিওর হয়েছে, মাইন্ড ম্যাচিওর হয়েছে, তখন কিন্তু সে অঙ্ক নিয়েও ভালো কিছু করতে পেরেছে। তাহলে এটা এডুকেশন সিস্টেমে আসা দরকার। সেই জন্যই কিন্তু অ্যাডামাস ইউনিভার্সিটি। তা আমি আজকে সাবজেক্ট যেটা রয়েছে সেই সাবজেক্টের মধ্যে আমি এখন ঢুকে যাচ্ছি। কোভিড-19 যারা 22 থেকে 23 বছরের ছেলেমেয়েরা রয়েছেন তারা কিভাবে সরকারি চাকরির প্রস্তুতি নেবেন, কিভাবে পড়াশোনা করবেন, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন আসতে আরম্ভ করেছে। আমি বলবো যে নেগেটিভ তো রয়েছেই, নেগেটিভটা কোন জায়গার থেকে আসছে? আপনাদের মনে প্রশ্ন আসছে যে এত বড় বিপর্যয় যখন বিশ্বে ঘটলো, ভারতবর্ষে ঘটলো, সেই বিপর্যয়ের ছোঁয়া আসলো পশ্চিমবঙ্গের রাজ্যের মধ্যেও, তাহলে কি সত্যি আমরা কোনোদিন আর সরকারি চাকরি পাবো? রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কি দ্রুত সরকারি চাকরির নিয়োগ আরম্ভ করবে? আমি বলি, দীর্ঘ 35 বছরের অভিজ্ঞতা আমি বারবার দেখেছি। কখন আমি রাজীব গান্ধীর আমল দেখেছি, বলা হয়েছে আর্থিক কারণে 2 বছর রিক্রুটমেন্ট হবে না। আর আপনারা হয়তো জানেনও না, যখন লোকসভা এবং বিধানসভা নির্বাচন হয় আপনাদের অজান্তেই প্রায় 6 থেকে 8 মাস অনেক সময় রিক্রুটমেন্টের নোটিশই বেরোয় না, বা নতুন গভর্নমেন্ট আসলে পরে বাজেটে কতটা বরাদ্দ করা হবে তার জন্য অপেক্ষা করতে হয়। তাহলে এই যে কোভিড-19 অনেক রকম বিপর্যয়ের মধ্যে, অনেক রকম সিস্টেমের মধ্যে এটাও কিন্তু একটা সিস্টেম। তাই কোভিড-19 হওয়াটা বা এই দুর্ঘটনাটা শুধুমাত্র সরকারি চাকরি বা কেন্দ্রীয় সরকারি চাকরি হবে না তাকে লক্ষ্য করে নয়, কিন্তু কোথায় মিষ্টিটা রয়েছে সেটা আপনাদের বোঝা দরকার। কিন্তু কোথায় ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বারবার বাধ্য হয় সরকারি চাকরির জন্য বিজ্ঞাপন দিতে, শূন্যপদ তৈরি করতে, শূন্যপদে ক্রিয়েশন করতে। একেতে ভারতবর্ষের 1 নম্বর পয়েন্ট, ভীষণভাবে সরকারি ড্রিভেন ইনস্টিটিউট ভারতবর্ষে রয়েছে। এবং আমরা দেখেছিলাম 2008-9 সালে যখন সারা বিশ্বে একটা আর্থিক মন্দা হয়েছিল, আপনারা জানবেন, ইউকে, ইউএসএ এবং ব্রিটেনে ভীষণভাবে প্রাইভেট কোম্পানিগুলো বন্ধ হয়ে গেল এবং রাতারাতি সরকারি যেহেতু কন্ট্রোল ছিল না, অনেক লোক বেকার হয়ে গেল। কিন্তু ভারতবর্ষের 2008-9 সালে আর্থিক মন্দার ছোঁয়া একটু লেগেছিল, কিন্তু সেইভাবে লাগলো না, কারণ মেজর পোর্শন লোকেরা এখনও ভারতবর্ষের সরকারি প্রতিষ্ঠানে কাজ করে এবং ভারতবর্ষের যে রেভিনিউটা আসে তার একটা বিরাট অংশ আসে আমাদের সরকারি জায়গার থেকে। যেমন সর্ববৃহৎ প্রতিষ্ঠান হচ্ছে রেল, সর্ববৃহৎ প্রতিষ্ঠান হচ্ছে ব্যাংক, তারপরে রয়েছে এলআইসি, জিআইসি, জীবন বিমা, নবরত্নের যে কোম্পানিগুলো রয়েছে। তাই ভারতবর্ষের কাঠামোটাই হচ্ছে ম্যাক্সিমাম ভারতীয়রা সরকারি চাকরির উপর নির্ভরশীল। তাহলে যে ইনস্টিটিউটগুলো প্রফিট করছে, যে ইনস্টিটিউটগুলো রেভিনিউ আনে, সেগুলো বন্ধ করার কোনো প্রশ্ন নেই। এবং আপনারা শুনে খুশি হবেন যে সেনেটে 1 মেম্বার্স কমিটি হয়েছে আরও বেশি সরকারি চাকরি কীভাবে ব্যবস্থা করা যায়। আপনারা জানেন যে ওবামা যখন প্রেসিডেন্ট পদে আসেন বা যখন নির্বাচনে দাঁড়ান, তার প্রায় 6 মাস আগের থেকেই কিভাবে আরও সরকারি চাকরি তৈরি করা যায় তার জন্য কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছিল। কারণ সারা পৃথিবী 2008 এবং 9 সালের এই ট্রান্সফরমেশনের পরে বুঝতে পেরেছেন যে শুধুমাত্র কর্পোরেট হাউসের উপর নির্ভর করে কোনো রাজ্য সরকার বা কোনো কেন্দ্রীয় সরকার চলতে পারে না। এবং ভারতবর্ষ কিন্তু সেটা দিক থেকে প্লাস পয়েন্ট। সেই জন্যই আমরা দেখতে পাই যে ভারতবর্ষে আর্থিক সংকট আসলে পরেও দুটো জিনিস সামলে দেয়। একটা হচ্ছে সরকারি কর্মচারীর সংখ্যা বেশি, নাম্বার 1, আর নাম্বার 2 হচ্ছে আমাদের কৃষক সংখ্যা বেশি, আমরা প্রচুর পরিমাণে শস্য উৎপাদন করি। এই দুটো জিনিস কিন্তু ভারতবর্ষের যত আর্থিক বিপর্যয় আসুক না কেন বা যে ধরনের দুর্ঘটনা ঘটুক না কেন আমাদের কিন্তু কোনোভাবেই রক্ষা করতে সাহায্য করবে। তাহলে এই যে ভাবনাটা, কারণ আপনাকে যখন একটা কিছু জিনিস ভাবতে বলবো তখন তার পেছনে কিন্তু লজিকগুলোকে ভাবতে হবে। শুধু আমি বললাম যে হবে না, তারপরে আপনার মানে প্রশ্ন আসা উচিত ভাবে কেন হবে না। আজকের যে আলোচনার যে পয়েন্টগুলো আমি আলোচনা করব সেই পয়েন্টগুলো ওই কেন হবে না, কেন আমরা ভালো জায়গায় পৌঁছবো তার অনেক উত্তর কিন্তু দিতে পারবে। তাহলে আপনার কি ভাবা উচিত নয় যে প্রশ্নগুলো করি এবং প্রফেসর রয় যখন যে উত্তরগুলো বলছেন সেগুলো আমি মনের সাথে মেলাই, যদি যুক্তিতর্কের মধ্যে দিয়ে আমার মাইন্ডকে বোঝাতে পারি তাহলেই তো আমি আবার শক্তিশালী মাইন্ড নিয়ে ফিরে আসবো। সেই এনার্জি কাজ করবে, সোর্স অফ এনার্জি হিসেবে কাজ করবে, আমাকে রাত জাগতে সাহায্য করবে, ভোরবেলায় উঠতে সাহায্য করবে। তাহলে আমি ফিরে আসি সেই জায়গাটায় যে ভারতবর্ষের মতো একটি দেশে, পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্য সরকারের কখনো সরকারি চাকরি বন্ধ হবে না।
এটা একেবারে ন্যাচারাল নিয়মেই লক্ষ লক্ষ সরকারি চাকরি নেওয়া হবে, যারা আবার রিটায়ার করছে দেশ স্বাধীন হওয়ার পরে, যারা বিভিন্ন সময় 60 বছর 65 বছর রিটায়ার করছেন। ভারতবর্ষের একটা স্ট্যাটিস্টিক্স বলে যে প্রতি বছর 1.5 লাখ লোক বিভিন্ন জায়গা থেকে রিটায়ার করেন। হয়তো টেকনোলজি কিছুটা রিপ্লেস করবে, সংখ্যা কমাবে, কিন্তু আপনি জানবেন যে মানুষ ছাড়া এই কাজগুলো করা যায় না। কিন্তু সেইখানে 10% 15% রিডিউস হলে পরেও আবার আপনি কিন্তু সুযোগ পাবেন। তাহলে প্রথম যে প্রশ্নটা এসেছিল যে কোভিড-19 কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের চাকরি নিয়োগের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারে নাকি দীর্ঘমেয়াদী, সেটা আমি বলবো একদম 100% উত্তর না, হয়তো একটু বিলম্বিত হতে পারে। কিন্তু আপনারা কি লক্ষ্য করেছেন যে লাস্ট প্রায় 1.5 মাস ধরে ইউপিএসসি স্টাফ সিলেকশন কমিশন কবে কোন পরীক্ষা নেবে সেটা শিডিউল আবার প্রকাশ করতে আরম্ভ করেছে। হ্যাঁ, ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য হয়তো এখনই পরীক্ষালয়ে গিয়ে পরীক্ষা দেওয়া যাবে না। এইরকম অবস্থা যদি 3-4 মাস চলে তাহলে আপনারা দেখবেন যে সেখানেও অনলাইনে কীভাবে ক্লাস পরীক্ষা নেওয়া যায় এবং সেভাবে কীভাবে প্রস্তুতি নেওয়া যায়, ইন্টারভিউ নেওয়া যায়, এই প্রসেসটাও আসবে। কারণ যারা আইএস আইপিএস পরীক্ষা দেবেন, ডাব্লিউবিসিএস পরীক্ষা দেবেন, রেলে পরীক্ষা দেবেন, সেখানে অলরেডি ভ্যাকেন্সি রয়েছে। সেই জায়গায় যদি ম্যান পাওয়ারগুলোকে না নেওয়া হয় তাহলে পঞ্চবার্ষিক পরিকল্পনা কে এক্সিকিউট করবে, কে ভারত সরকারকে সাহায্য করবে? তাই এটা ন্যাচারাল নিয়মেই একটা সার্কুলার ওয়েতে এগুলো কিন্তু সম্পাদিত হবে। তাই আমি বলবো প্রথম যে মনে প্রশ্নটা এসেছিল যে কোভিড-19 আদৌ কি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের নিয়োগ কি ভীষণভাবে দীর্ঘায়িত, প্রলম্বিত, বিলম্ব হবে? আমি বলবো না, আপনারা অপেক্ষা করুন, 2 থেকে 3 মাসের মধ্যেই কিন্তু আবার নিয়োগের বিভিন্ন রকমের বিজ্ঞাপন বেরোতে আরম্ভ করেছে। কিন্তু আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি কতটুকু তৈরি হয়েছেন। তাহলে প্রথম প্রশ্নটা আপনার উত্তর পেয়ে গেলেন। দ্বিতীয় প্রশ্ন কি, দীর্ঘ প্রায় 2 থেকে 2.5 মাস বাড়িতে বসে বসে ভাবছেন যে কিভাবে আমাদের কনসেন্ট্রেট করব, কিভাবে ফোকাস করব। কিন্তু আমি বলবো এটাই আপনাদের কাছে প্লাস পয়েন্ট। কিন্তু কেন প্লাস পয়েন্ট আমি পরবর্তী সময়ে আলোচনা করব যে প্লাস পয়েন্টটা কি। শুধু আমি এটা বলতে পারি যে এই যে 3.5 মাসের মধ্যে রাইসে প্রায় 9,000 ছেলেমেয়েকে দেখেছি অনলাইনে ক্লাস করতে। আমি জানি অনলাইনে ক্লাস করতে গিয়ে অ্যান্ড্রয়েড ফোন নেই, তারপরে ইন্টারনেটের যোগাযোগ নেই, বিভিন্ন রকমের কনস্ট্যান্ট রয়েছে ইনফ্রাস্ট্রাকচারের। কিন্তু সবথেকে যেটা পাবো না হচ্ছে 3.5 মাস বা 3 মাস উইদাউট এনি প্রবলেম। মাথার মধ্যে কিন্তু আপনার 10 রকমের এখন প্রবলেম আসছে না, 10 রকমের কমিউনিকেশনের ভাবনা আসছে না। আপনি ভাবছেন না যে আড্ডা মারবেন, আপনি ভাববেন না কিছুক্ষণ ক্রিকেট খেলবেন, আপনি ভাববেন না এখানে ওকে SMS করবেন। তাহলে এই যে পুরো জিনিসটা আপনাকে অফ করে দেওয়ার ফলে আপনি শুধুমাত্র কম্পিটিটিভ এক্সামসের পড়াশোনার যদি ফোকাস করতে পারেন নিজেকে, এবং এই 3 মাসের পড়াশোনাটা শুড বি ইকুইভ্যালেন্ট টু দ্য 2 ইয়ার্সের পড়াশোনা। এই ব্যাপারে কোনো সংশয় নেই। আপনি নিজে বুঝতে পারছেন যে জিকে পড়তে হয়তো একটু অসুবিধা হচ্ছে, ম্যাথস করতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু এখন আপনার মাথাটা পুরোপুরি শূন্য। বন্ধুবান্ধবের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক, ওখানে ডিজিটালে এনগেজমেন্ট কত ঘন্টা আপনি থাকেন। আর করোনা শুনতে শুনতে যখন বিরক্ত হয়ে গেছেন তখন এটাকে ট্রান্সফর্ম করুন পজিটিভে, ভাবতে আরম্ভ করুন যে এই যে 16 লক্ষ 15 লক্ষ ছেলেমেয়ে যারা এই প্রবলেমটা নিয়ে মাথা ঘামাচ্ছে, বিভিন্ন রকমের ডিজিটাল মিডিয়াতে রিমার্ক করছে, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের বক্তব্যের ওপর ভাবনা, আলোচনা, বিতর্ক না জড়িয়ে গিয়ে 3 মাস একেবারে অ্যালুফ করে বাড়িতে এমনি যে আপনি বসেই রয়েছেন, তখন যদি একটা শিডিউল করে রুটিন করে এই 3 মাস পড়াশোনা করতে পারেন, এই 15 লক্ষ ছেলেমেয়ের মধ্যে আপনি পড়বেন 0.01% ছেলেমেয়ে যারা পরবর্তী সময়ে যখন সরকারি চাকরি পরীক্ষায় বসবেন ভীষণভাবে ডেভেলপ করতে পারবেন, এবং সেটাই হচ্ছে আপনার প্লাস পয়েন্ট। নাম্বার 2 আসবো যে মানসিক একটা অবস্থা রয়েছে। কারণ সত্যিই তো 22 বছর বয়সে যখন আমরা চাকরির জন্য পড়াশোনা করি আমাদের হাতে থাকে প্রস্তুতির জন্য 2 বছর, তারপরে 2 বছর আমাদের সরকারি চাকরির পরীক্ষা দিলে পরে তার প্লিরি আছে, তার মেইন আছে, তার ইন্টারভিউ আছে, এইসব ধাপ যেতে যেতেই প্রায় 1.5-2 বছর লাগে। কোভিড-19 26 ইয়ার্স যদি কোনো পরীক্ষার যোগ্যতার বয়স সীমা হয়, তার বয়স কিন্তু বাড়াবে না। যে এই কোভিড-19 হয়েছিল অন্তত নেক্সট 2 বছর বা 3 বছর রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের 27 বছর আমরা পর্যন্ত এক্সটেন্ড করে দিলাম, সেই জায়গাটায় আপনাদের একটা টেনশন হচ্ছে। কিন্তু আমি তো বললাম এই টেনশনটা যেমন হচ্ছে কারণ আপনি প্রথম পরীক্ষা দিলে প্রথম পরীক্ষায় ক্র্যাক করতেন না, দ্বিতীয় পরীক্ষা দিলে দ্বিতীয় পরীক্ষায় ক্র্যাক করতেন না। আপনার ধারণা ছিল যে 1 বছর প্রস্তুতি নেব, একাধিক পরীক্ষা দেব, দেওয়ার পরে এক্সপিরিয়েন্সের সাথে সাথে নিজেকে তৈরি করব। তাহলে আপনার তো সময়টা তো 1 বছর
সময়টা তো আপনাকে থেকে কেড়ে নিতে পারেনি। আমি মনে করি যে সারা বিশ্বের যে ঘটনাগুলো কোভিড-19 জন্য এফেক্টেড হয়েছে, সেই কখনো ফিনান্সিয়াল দিক থেকে, কখনো আর্থিক অবস্থা শ্লথ হয়েছে, কখনো কেউ চাকরি হারিয়েছে, কখনো উচ্চ পদে চাকরি চলে গেছে, কিন্তু যেভাবে কিছু প্লাস পয়েন্ট তৈরি করেছে, আগামী 20 বছরও ভারতবর্ষে সেই প্লাস পয়েন্ট তৈরি হওয়ার সম্ভাবনা ছিল না। নাম্বার 1, ভারতীয় সমস্ত টিচার ভীষণভাবে ডিজিটালে ক্লাস নেওয়ার যে অভ্যাস তৈরি করলেন, এটা কিন্তু সারা পৃথিবীর মধ্যে একটা এক্সাম্পল যে এত অল্প সময়ের মধ্যে এত বৃহৎ টিচার সংখ্যক এই ডিজিটালে ক্লাস নেওয়ার যে এফিসিয়েন্সি, সেই 60 বছরের হোক 58 বছরের হোক, এটা কিন্তু একটা ভীষণ ডেভেলপমেন্ট যেটা আগামী 10 বছর ভারতবর্ষের পড়াশোনার প্রেক্ষাপট চেঞ্জ করে দেবে। আরেকটা হচ্ছে ছাত্ররা এই ডিজিটাল ক্লাসের সাথে সাথে অভিভাবকরা যে মানসিকভাবে এগোচ্ছে, সেটা ভীষণভাবে আগামী দিনে কিন্তু ইউকে, ইউএসএ বিভিন্ন দেশের পড়াশোনার যে মান এবং যে অডিট সিস্টেমের মধ্যে দিয়ে হয়, সেটাও কিন্তু ভারতবর্ষে শুরু হবে। খুব সহজ, আমরা যখন 60 জন ছেলেমেয়েকে 80 জন ছেলেমেয়েকে একসাথে আলোচনা বসাই ক্লাসে, তখন দেখা যায় টিচার একজন দুজনের বেশি কাউকে মন দিতে পারে না। অনেক ছেলেমেয়ে উঠে দাঁড়িয়ে প্রশ্ন করতে ভয় পায় যে আমার প্রশ্নটা করার সাথে সাথে 50 জন হাসতে আরম্ভ করবে। আমি এবার দেখলাম যে এই যে ব্যাক অফিসে যখন এই সফটওয়্যারটা চলে, কোন ছেলে মেয়ে রেসপন্স করছে, কত পার্সেন্ট ঠিক লিখছে, কত পার্সেন্ট ভুল লিখছে, কোথায় তাদের প্রোনাউন্সিয়েশন ভুল হচ্ছে, এই ব্যাকগ্রাউন্ডে এই একাডেমিক অডিট, ভারতীয়রা সাধারণত ফিনান্সিয়াল অডিটটা এতদিন শুনে এসছে, একাডেমিক অডিটটা হয় না বলেই এই 15 লক্ষ ছেলে মেয়ে আনপ্রোডাক্টিভ ভারতীয় তৈরি হয় ডিগ্রি পাওয়ার পরেও, মাস্টার ডিগ্রি পরেও, পিএইচডি করার পরে। তার ফলে আমরা দেখতে পাই যে কোনো একটা কর্পোরেশনে ঝাড়ুদার নেওয়ার ক্ষেত্রে 5 জন পিএইচডি অ্যাপ্লাই করেছে। এই ডিগ্রি আমাদের দরকার নেই। এই ডিগ্রিটা যারা পেয়েছেন তাদেরকে আমি বলবো না তাদের দোষ আছে, যারা দিয়েছেন তাদের দোষ আছে, সেটাও আমি বলবো না। যেটা দরকার ছিল যে এই ছোটোবেলার থেকে এত কোটি ভারতীয় ছাত্রছাত্রীকে যখন স্কুল সিস্টেমে পড়ানো হয়, যদি কোনো না কারণে অডিট সিস্টেম না আসে, এই সফটওয়্যারের মধ্যে দিয়ে যদি সেগুলোকে বাদ বিচার না করা হয়, স্পেশাল প্ল্যানিং নেওয়া হয়, স্পেশাল প্রোগ্রাম নেওয়া হয়, তাহলে ভারতবর্ষে কিন্তু এই আনপ্রোডাক্টিভ আমরা ইন্ডিয়ান তৈরি করব। এই আনপ্রোডাক্টিভ ইন্ডিয়ান তৈরি করবো না বলেই ওই যে আমি বলছিলাম যে মানসিক অবস্থার মধ্যে থেকে এগুলো কিন্তু ভীষণ পজিটিভ পয়েন্ট। আজকে যারা সরকারি চাকরি পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন, এই সময়ের মধ্যে হোয়াটসঅ্যাপে আমরা বিভিন্ন রকমের অনলাইন ক্লাস নিয়েছি। প্রত্যন্ত গ্রামের যে ছেলেমেয়ে রাইসের ছাত্র না, তারাও কিন্তু বুঝতে পেরেছে যে কিভাবে তৈরি হওয়া দরকার, কিভাবে কোয়ালিটি হওয়া দরকার, সেটা কিন্তু আমাদের বারবার বুঝতে শিখিয়েছে বিভিন্ন অর্গানাইজেশনের ক্লাসের মধ্যে থেকে, যে স্ট্যান্ডার্ডটা কীভাবে হওয়া দরকার এবং কিভাবে তৈরি হওয়া দরকার। তাহলে এটা সবচেয়ে পজিটিভ পয়েন্ট সরকারি চাকরির ক্ষেত্রে। নাম্বার 2 যেটা বলছিলাম, যে সময়কে ঠিকঠাক করে ইউজ করা এবং ভীষণ ফোকাসড হয়ে পড়াশোনা করা। এরপর আমি আসবো যে এই কম্পিটিটিভ এক্সামসের কীভাবে প্ল্যানিং করতে হয়। আমি নিশ্চয়ই আলোচনা করব, কিছু কিছু প্রশ্ন আসছে, সেই প্রশ্নগুলোরও একটা উত্তর দেওয়া দরকার আমার মনে হয়। যে সত্যিই তো ভারতবর্ষে এত জনসংখ্যা রয়েছে, কেউ প্রশ্ন করেছেন সরকারি চাকরি কম, তবুও সরকারি চাকরির উপর নির্ভরশীলতা কেন? এটা আমি একটু আগে প্রথমে আলোচনা করে দিয়েছি, কিন্তু যে ভারতবর্ষের রেভিনিউর একটা বিরাট পার্ট আসে সরকারি প্রতিষ্ঠান থেকে। স্বাধীনতার পর থেকে এই কর্পোরেটাইজ করার যে হাওয়া উঠেছিল 70 দশকে প্রথম আরম্ভ হয়েছে ইউএসএতে, আমেরিকায়। হিস্ট্রিটা একটু বলি, যারা হিস্ট্রি ছাত্র তারা যদি হিস্ট্রিটা গিয়ে পড়েন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এর পেছনে একটা ঘটনা কাজ করেছে। 70 দশকে আমেরিকার যারা ছিলেন লিডাররা, তারা ভেবেছিলেন যে কীভাবে সরকারি যে অফিসগুলো বেসরকারি অফিসে ট্রান্সফার করে দেওয়া যায় এবং তাতে প্রচুর টাকা আসবে এককালীন, এবং সেই টাকা দিয়ে দেশ গঠনের সাহায্য করা হবে। খুব দ্রুত আস্তে আস্তে ইউরোপের বিভিন্ন দেশ, বিশেষ করে ফ্রান্স, জার্মানি, ইটালি, ইউএসএ, ব্রিটিশ, ইউকেতে অনেক সরকারি অফিস রাতারাতি বেসরকারি অফিসে পরিণত হলো। সেই হাওয়া এসে পৌঁছলো এশিয়াতে। আমরা দেখলাম সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, করতে করতে ভারতবর্ষে যখন 90-এর দশকে 90s-এ সব ভাবতে আরম্ভ করেছি যে সরকারি অফিসগুলো বেসরকারি অফিসে পরিণত হবে, তখনই কিন্তু একটা সারা বিশ্বব্যাপী আর্থিক মন্দা আসলো। কারণ ওই আর্থিক মন্দার সাথে সাথে দেখা গেল যে বেসরকারি অফিসগুলো যারা প্রফিট করছিলেন, তারা ক্ষতি হওয়ার সাথে সাথে অফিসগুলো বন্ধ করতে আরম্ভ করলেন। তার ফলে আমেরিকানরা, ব্রিটিশরা লক্ষ লক্ষ সরকারি চাকরি হারাতে আরম্ভ করলেন, বেসরকারি চাকরি হারাতে আরম্ভ করলেন। এবং এই যে বেসরকারি চাকরি হারাতে আরম্ভ করলেন, তখন প্রমাদ গুনলেন সেই দেশের দেশকর্তারা। তারা দেখলেন, আরে আমি যে প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখছি,
অথবা প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছি, ভোট দেবে কারা? আমেরিকান অধিবাসীরা, ব্রিটিশরা। তারা যদি অন্নহীন হয়, তারা যদি আশ্রয়হীন হয়, তারা যদি সরকারি বেসরকারি অফিসে চাকরিও করে, কিন্তু সেই দায়ভার তো সে এড়িয়ে যেতে পারে না। সঙ্গে সঙ্গে হাজার হাজার কোটি কোটি ডলার এবং পাউন্ড দিয়ে সেই বেসরকারি অফিসগুলোকে রক্ষা করতে হলো সেই দেশের সরকারগুলোতে। থমকে দাঁড়ালো ভারতবর্ষের লিডাররা, বললেন যে তাহলে আর বেসরকারিকরণ করে লাভ কি? কারণ যদি বেসরকারি অফিসকেই, আপনারা দেখতে পেয়েছেন ইন্ডিয়ান এয়ারলাইন্সের থেকে আরম্ভ করে ব্রিটিশ এয়ারলাইন্স, বিভিন্ন এয়ারলাইন্স যখনই প্রচুর লোক কাজ করে, বেসরকারি অফিস যখনই বন্ধ করতে যায়, আলটিমেটলি চাপ এসে পড়ে হচ্ছে সরকারের উপর। সরকারের এখানে যদি বেকার বাড়তে আরম্ভ করে, সেটা দেশের একটা সমস্যা। কিন্তু 90-এর দশকে আস্তে আস্তে আমরা ভাবতে আরম্ভ করলাম, হ্যাঁ আমাদের বেসরকারিকরণ দরকার, কিন্তু সেটা স্লথ গতিতে করা দরকার, যাতে আসল ক্ষমতাটা আমাদের সরকারি অফিসগুলোতে গভর্নমেন্টের উপর থাকে। আর এই যে কেন নির্ভরতা, কারণ নির্ভরতা হচ্ছে সবচেয়ে বেশি ওইখানে সিকিউরিটি রয়েছে। তার জন্যই কোনো একটা বিবাহের যখন যোগ্য পাত্র বা পাত্রী নেবার বা কথাবার্তা চলে, ফার্স্ট জিজ্ঞেস করে যে পাত্র কি সরকারি চাকরিজীবী না বেসরকারি চাকরিজীবী। তাহলে এটা একটা মানসিকতা, জানে যে সরকারি চাকরি করলে পরেই একটা সিকিউরিটি রয়েছে, এবং সত্যি তাই। এবং ভারতবর্ষে সেই সংখ্যাটাও অনেক বেশি। সেই জন্য আমি মনে করি যে ভারতবাসীরা অর্থ উৎপাদন বা অর্থ আয় করতে চায়, কিন্তু কখনো ওরা চায় না যে মানসিক দিক থেকে ভীষণভাবে বিপর্যয়ের মধ্যে দিয়ে চলা, ওঠা পড়া টানাপড়নের মধ্যে দিয়ে চলে প্রচুর অর্থ উৎপাদন করি। ওদের অল্প অর্থ দরকার। ভারতীয় জীবনটা সবসময় কিন্তু এইরকম, সেজন্য ভারতীয়রা সাধারণত আজও সরকারি চাকরিকে প্রেফার করে। যে প্রসঙ্গে আমি আসছিলাম সেই প্রসঙ্গে নিয়ে আমি একটু আলোচনা করি। তাহলে প্রথম আলোচনা করতে করতে যে পয়েন্টটা ক্লিয়ার করেছিলাম যে কোভিড-19 কি সত্যি সরকারি চাকরি প্রলম্বিত করবে, রিক্রুটমেন্ট হবে না, সেটা আমার প্রথম প্রশ্নের উত্তর দিয়ে নিশ্চয়ই আপনারা পেয়েছেন। নাম্বার 2, এই সময়ের মধ্যে যে মানসিক একটা বিপর্যয় এসছে, সেটাকে কিভাবে ট্রান্সফর্ম করা যায় নেগেটিভ টু পজিটিভ, এবং ট্রান্সফর্ম করার নেগেটিভ টু পজিটিভ সেটা প্রচুর সময় আপনি পাচ্ছেন, এবং অনেকটা চিন্তাভাবনা আপনার মধ্যে নেই। এবং ক্যাপাসিটি বিল্ড আপের জন্য যে পড়াশোনাটা করা দরকার 12 ঘন্টা 13 ঘন্টা, এটা যদি ভালো করে করতে পারেন, তাহলে 16 লক্ষ ছেলেমেয়ের মধ্যে 0.01 প্রার্থী, যোগ্যতম প্রার্থীতে আপনি নিজেকে কনভার্ট করতে পারবেন। মনকে বোঝাতে হবে, কারণ 20-22 বছর বয়সে বাবা কিন্তু পাশে এসে দাঁড়িয়ে, মা এসে পাশে দাঁড়িয়ে বলবে না যে তুমি এটা করো, এভাবে এগো। তোমার বন্ধুবান্ধব এসে কিন্তু বলবে না। আর বন্ধুবান্ধবদের মধ্যে যদি বাঙালি থাকে, তোমরা তো জানোই, একজন বাঙালি যদি উৎসাহ নিয়ে কিছু আরম্ভ করে, বন্ধুবান্ধবরা এমন 10টা প্রশ্ন জিজ্ঞেস করবে যা তোমাকে, যে উদ্যম নিয়ে তুমি আরম্ভ করেছিলে, সঙ্গে সঙ্গে তোমাকে নিরুদ্যম করে দেবে। তাহলে এটাও তোমায় ভাবতে হবে যে সোর্স অফ এনার্জিটা কীভাবে সে কাজ করবে। সোর্স অফ এনার্জি হচ্ছে তোমার মাইন্ড। তোমার মাইন্ডের দুটো সত্তা আছে, একটা সবসময় বলে করোনা, আরেকটা সত্তা হচ্ছে বলে করতেই হবে। এই যে করতেই হবে, এটা যখন তুমি এক্সারসাইজ করতে আরম্ভ করবে, তখনই তোমার মাইন্ড কাজ করবে অ্যাজ এ সোর্স অফ এনার্জি, অ্যাজ ইউ আর দ্য লিডার অফ ইউর ওন কিংডম। তুমি যে ঘরটায় পড়তে বসো, যে টেবিলটায় পড়তে বসো, যে চেয়ারটায়, সেই চেয়ারটা যখন বসবে, সেই টেবিলে যখন পড়তে আরম্ভ করবে, ভাববে দিস ইজ ইয়োর কিংডম। তোমার ইচ্ছে হলে সেই রাজ্যে তুমি মুখ্যমন্ত্রী হতে পারো, সেই রাজ্যে তুমি এডুকেশন মিনিস্টার হতে পারো, সেই ফিনান্স মিনিস্টার হতে পারো। এডুকেশন মিনিস্টার, ফিনান্স মিনিস্টার কী রূপে হবে? তুমি জিওগ্রাফিটা খুব ভালোভাবে পড়বে, দেখবে অনেকের মধ্যেই তুমি জিওগ্রাফিতে এক্সপার্ট হয়েছো। দ্যাট ইজ দ্য লিডারদের মধ্যে, পলিটিক্যাল লিডারদের মধ্যে যিনি সবচেয়ে এফিশিয়েন্ট, তিনিই তো মন্ত্রী হন। তাহলে তোমার এই যে এডুকেশন মিনিস্টার, ফিনান্স মিনিস্টার হওয়ার স্বপ্নের সাথে তোমার ভাবতে হবে যে কোন কোন সাবজেক্টগুলো ভীষণ স্ট্রংলিভাবে আমি ডেভেলপ করলে পরে অনেক মার্কস পাবো। এটা যদি তুমি নিজেকে বোঝাতে পারো, তখন ওই পজিটিভ সোর্স অফ এনার্জিটা তোমার মধ্যে আসবে, যা তোমাকে ভীষণভাবে সাহায্য করবে এই নেগেটিভ জায়গার থেকে ফিরে আসতে। তো এই যে মানসিক অবস্থার থেকেই আমরা পজিটিভ নেগেটিভ আমরা পেলাম। এবার আমি আসি কম্পিটিটিভ এক্সামসের প্ল্যান কিভাবে করবে। দেখো, আমরা ছোটোবেলা থেকে আমরা দেখে এসেছি যে ছেলেমেয়েরা যখন পড়াশোনা করে, কেউ অবজেক্টিভে ভীষণ ভালো হয়, কেউ আবার ডেসক্রিপটিভে কিছু ভালো হয়। প্রথমে তোমাকে ঠিক করতে হবে যে কোথায় আমার ইউএসপি, কোন কোন সাবজেক্টগুলোতে আমার ক্যাপেবিলিটি আছে। সায়েন্স নিয়ে যারা পড়ে আসে তারা ভাবে কেন যে আর্টসের সাবজেক্টগুলো পরীক্ষায় আসে, কেন যে হিস্ট্রি আসে, কেন যে জিওগ্রাফি আসে, ওটা দেখলে পরে যারা সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি পড়ে এসছে তাদের মুখে বেজার হয়ে যায়। আর যারা আর্টস নিয়ে পড়ে এসছে তারা ভাবে যে কেন ফিজিক্স কেমিস্ট্রি যে কেন দেয়, আর সেটা দেখলে পরে তাদের মুখ বেজার হয়।
20টা সাবজেক্টের ওপর মোটামুটি আমাদের ইনফরমেশান রাখতে হয়। কেন রাখতে হয় সেটাও যদি তুমি যেদিন থেকে জানবে সেদিন কিন্তু অনেক উৎসাহ নিয়ে তুমি পড়াশোনা আরম্ভ করবে। তুমি কি হতে চাও? তুমি হতে চাও তো ব্যুরোক্রেট হতে চাও। তাই ব্যুরোক্রেট হয়ে কী করবে? তুমি কোনো একটা জেলার হয়তো বিডিও অফিসার হবে, অথবা ডেপুটি ম্যাজিস্ট্রেট হবে, অথবা ব্যাংকে চাকরি করবে, অথবা রেলে চাকরি করবে। তাহলে তোমাকে কি করতে হবে? বিডিও হয়ে তুমি কোনো একটা জেলাতে গেলে রিক্রুটেড হয়ে তুমি গিয়ে হয়তো দেখলে যে সেখানে পুরুলিয়া ডিস্ট্রিক্টসে তোমার পোস্টিং হয়েছে ফার্স্ট। তাহলে পুরুলিয়া ডিস্ট্রিক্টসে পোস্টিং হওয়ার পর বিডিও হিসাবে তোমাকে ওপরে যারা আছেন তারা বললেন যে এমনভাবে প্ল্যান করুন এপ্রিল মে মাসে যাতে খুব ভালোভাবে পুরুলিয়ার লোকেরা থাকতে পারে, তার জন্য আপনার প্ল্যান করা স্বাভাবিক, করতে আরম্ভ করুন। তা আপনি দেখলেন যে ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি মাস ভীষণ ঠান্ডা পুরুলিয়া। তখন ভাবলেন যে নিশ্চয়ই আরও ঠান্ডা পড়বে এপ্রিল মে মাসে। আপনি উপরের অধ্যস্থানে যারা রয়েছেন, উচ্চ স্থানে যারা রয়েছেন তাদেরকে বললেন যে না, আমার ওই সময় 2 লক্ষ কম্বল চাই বা ব্ল্যাঙ্কেট চাই, আমাকে অর্থ দিন, আমি কিনে স্টোর করব। দেখলেন সত্যি এপ্রিল মে মাসে যেটা আপনি কম্বল দেওয়ার কথা ছিল তখন পুরুলিয়াতে প্রায় 45 ডিগ্রি সেন্টিগ্রেড, 47 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে তখন আপনি আর প্ল্যান করতে পারবেন? তখন পুরুলিয়াবাসীরা আপনাকে কি ভালো বিডিও অফিসার বলবে? তার জন্য কি জানা দরকার? তার জন্য জানা দরকার হচ্ছে জিওগ্রাফি, অর্থাৎ ওয়েদার জানা দরকার। আপনি যখন দেখেছেন ডিসেম্বর জানুয়ারিতে ভীষণ ঠান্ডা পড়ে, সঙ্গে এপ্রিল মে মাসের ওই জিওগ্রাফির ইনফরমেশনটা যদি না থাকে যে ওখানে 45 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে আপনি বারবার পরিকল্পনা ভুল করবেন। হয়তো আপনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছেন বা বিডিও হিসাবে, কোনো একজন মহিলা এসে বললেন যে দেখুন আমাকে কেউ অত্যাচার করছে বা টর্চার করছে, আমাকে কি একটা শেল্টার দিতে পারবেন? আপনি তো বিডিও হিসাবে বা ব্যুরোক্রেট হিসাবে আরেকটি লোককে আরেকটি লাঠি দিয়ে ওখানে পাঠাতে পারবেন না যে ওখানে শায়েস্তা করে আসো। আপনাকে জানতে হবে যে কনস্টিটিউশনে ওই ভদ্র মহিলার কতটুক প্রোটেকশন দেওয়ার ক্ষমতা রয়েছে, কত ধারা রয়েছে যা দিয়ে আপনি অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে দিয়ে তাকে সাহায্য করতে পারেন। তাহলে আপনাকে কনস্টিটিউশন শিখতে হবে। তাহলে আপনাকে শিখতে হলো জিওগ্রাফি, আপনাকে শিখতে হলো কনস্টিটিউশন। আবার হয়তো কখনো দেখা গেল যে ওখানে একটা বিস্ফোরণ হয়েছে, সেই যে বিস্ফোরণ হয়েছে সেই কমিটিটা তৈরি হয়েছে, সেই কমিটিতে আপনাকে হেড করা হয়েছে রিপোর্ট পেশ করার জন্য। তাহলে এই যে বিস্ফোরণের রিপোর্টটা আপনি পেশ করবেন, তার মানে সাউন্ডটা যদি একটু ফিজিক্স না জানেন তাহলে সেখানে কি আপনি কন্ট্রিবিউট করতে পারবেন? তাহলে আপনাকে সাউন্ডটা জানা দরকার, ফিজিক্সটা জানা দরকার। ঠিক সেই রকম হয়তো কেউ একটা সুইসাইড করেছে, তাহলে এই সুইসাইড যে কমিটি, সেই কমিটির একজন আপনি হয়েছেন যিনি এর অ্যানালাইসিস করবেন বা রিপোর্টটা লিখবেন। কিন্তু যেভাবে তাকে সুইসাইড করা হয়েছে বা মার্ডার করা হয়েছে, সেখানে কোন কেমিক্যাল ইউজ করা হয়েছে, তার এফেক্ট কী হতে পারে, তার সম্বন্ধে যদি একটু ধারণা না থাকে তাহলে কি আপনি ওটাকে ভালোভাবে রিপোর্ট লিখতে পারবেন? এই জন্যই আমাদের দরকার হচ্ছে এই 20টা বিষয়বস্তু। আজকের পর থেকে, এই আলোচনার পর থেকে যারা ব্যুরোক্রেট হতে চান তাদের বুঝতে হবে ভালো ব্যুরোক্রেট হতে গেলে আমাকে প্রায় 20টা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে। আর এটাই হচ্ছে বিউটি অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামস। তাহলে আজকের পর থেকে যারা সায়েন্স নিয়ে পড়েছেন, হিস্ট্রি জিওগ্রাফি দেখলে পরে আর মুখ বেজার করবেন না। যারা আর্টস নিয়ে পড়ে এসছেন তারা ফিজিক্স কেমিস্ট্রি দেখে আর মুখ বেজার করবেন না। কিন্তু এইটা যদি হয় তখনই আপনার মনে হবে যে 20টা সাবজেক্ট কীভাবে পড়তে হবে, তার ক্যাপাসিটি বিল্ড আপ কি, আমি পরে আসছি। তাহলে প্ল্যানিংয়ের প্রথম ভাগে আপনাকে মানসিক দিক থেকে ঠিক করতে হবে, মাইন্ডের দিক থেকে ঠিক করতে হবে যে 20টা সাবজেক্ট আমাকে ভালো করে পড়তে হবে। যেমন রাইস প্রায় বলে যে সাবজেক্টগুলো নিয়ে তোমরা পড়ে এসছো সেগুলো তোমাদের কাছে হচ্ছে মাইনাস সাবজেক্ট, কারণ ওগুলোকে কম পরিশ্রম করবে, ওখান থেকে এমনি নাম্বার আসবে। যে সাবজেক্টগুলো তুমি পড়ে আসোনি সেগুলো তোমার কাছে মাইনাস সাবজেক্ট, এবং এই মাইনাস সাবজেক্ট যদি বেশি মন দিয়ে পড়ো তাহলে কিন্তু ভীষণভাবে তুমি ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে এটা যদি প্রথম তোমার প্ল্যানিং থাকে, নেক্সট তুমি আসবে যে তোমার ব্যাকগ্রাউন্ডে তুমি কোনটা ভালো পারো, অবজেক্টিভ পারো না ডেসক্রিপটিভ পারো। ডেসক্রিপটিভ পারো বলতেই স্বভাবত বোঝা যায় যে ইংলিশটাকে তুমি লিখতে পারো নাকি। অবজেক্টিভ ইংলিশে তুমি যদি দুর্বলও থাকো, খুব দ্রুত 6 মাস থেকে 1 বছরের মধ্যে বারবার অবজেক্টিভের উপর ক্লাস নিয়ে কিন্তু তোমার দুর্বলতা ঢেকে দেওয়া যায়। কারণ ওখানে আসে যে এরার কারেকশন, কোন জায়গায় এরারের রয়েছে একটা সেন্টেন্সে সেটাকে আইডেন্টিফাই করা, অ্যান্টোনিম, সিনোনিম, ফিল আপ দি ব্ল্যাঙ্কস, অ্যাপ্লিকেশন অফ দ্য প্রিপোজিশন, অ্যাপ্লিকেশন অফ দ্য ফ্রেজ, এগুলো কিন্তু 6 মাস থেকে 1 বছরের মধ্যেই মিটিয়ে ফেলা যায়। কিন্তু যেটা তাহলে এই ডেসক্রিপটিভ পার্টটাও যে হয় না তা নয়, এটাও হয়, কিন্তু দীর্ঘ 2 বছর সময় লাগে, 1.5 বছর সময় লাগে, এবং রেগুলার তোমাকে সেটাকে লিখতে হবে। তাহলে সেদিকে লক্ষ্য রেখে
তাহলে তোমাকে সেগ্রিগেশন করতে হবে। তুমি শুধু মাত্র স্টেট গভর্নমেন্টের পরীক্ষা দেবে আর প্রাথমিক শিক্ষক হবে, এই জায়গার থেকে তোমাকে বেরোতেই হবে। তুমি শুধুমাত্র মাধ্যমিক স্কুলের শিক্ষক হবে, এই জায়গার থেকে তোমাকে বেরোতেই হবে। পিএসসি শুধু পরীক্ষা দেবে আর এই রাজ্যেই থাকবে দুধে ভাতে, এখান থেকে তোমাকে বেরোতেই হবে। তোমাকে যেটা ভাবতে হবে যে তাহলে আমি স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষাও দেবো, কিন্তু এটা যদি তুমি নিজেকে ঠিক করে ভাবতে পারো তাহলে তখন তোমায় ভাবতে হবে যে এই পরীক্ষাগুলো কটা ধাপে হয়। একটা হচ্ছে প্রিলিমিনারি হয়, একটা হচ্ছে মেইন হয়, আর একটা হচ্ছে ইন্টারভিউ হয়। তাহলে এই রকমভাবে তোমার প্ল্যানিংয়ে এগোনো দরকার। প্রথমে তুমি অবজেক্টিভ পরীক্ষার জন্য তৈরি হবে না ডেসক্রিপটিভ পরীক্ষার জন্য তৈরি হবে। তবে ভারতবর্ষের যে চাকরিগুলো একটু ভালো সেখানে কিন্তু সেই চাকরিগুলো দুটো ভাগে ভাগ থাকে, একটা হচ্ছে প্রিলি থাকে, একটা মেইন থাকে, আর একটা ইন্টারভিউ থাকে। আমাদের রাজ্যের ছেলেমেয়েদের বেশিরভাগই ধারণা থাকে যে প্রিলি পরীক্ষাটা আগে পাস করি, তার জন্য প্রস্তুতি নিই, তারপরে মেইনটা নিয়ে বোঝা যাবে। কিন্তু এটা কিন্তু খুব ভুল ধারণা, ভুল সিদ্ধান্ত। কিন্তু কারণ তোমাকে যখন প্রস্তুতি নিতে হবে, প্রিলি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে এবং মেইন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ প্রিলি পরীক্ষার রেজাল্ট বেরোনোর 2 মাসের মধ্যে যখন মেইন পরীক্ষা হবে তখন দেখবে যে ওই পরীক্ষার জন্য কোনো প্রস্তুতি নেওয়া যায় না, আর সেখানেই কিন্তু ব্যর্থতা বেশি আসে। আমরা বারবার স্টুডেন্টদের বলি, আমি স্টুডেন্টদের বলি যে তুমি প্রিলি পরীক্ষার জন্য বা মেইন পরীক্ষার জন্য দুটোর জন্য একসাথে তৈরি হবে। তাহলে কি ভাবনা আসলো? একে একে তোমার মনে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি এবং তার উত্তরও কিন্তু দিচ্ছি। সর্বভারতীয় পরীক্ষার জন্য নিজেকে তৈরি করতে হবে। সে বাংলা মিডিয়াম থেকেই পড়ে আসো বা ইংলিশ মিডিয়াম থেকেই পড়ে আসো। কারণ অনেক ছেলেমেয়ের ধারণা থাকে যে যেহেতু আমি বাংলা মিডিয়াম থেকে পড়ে এসেছি কোশ্চেনটা বুঝতে পারি না, ইংলিশে যে কোশ্চেনগুলো আসে। কিন্তু আমি দেখেছি যে 6 মাস যদি কেউ একটু আদা জল খেয়ে লেগে ভাবে যে না আমার ইংলিশটা প্রথমে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু প্র্যাকটিস করতে করতে কোশ্চেনের যে টার্মোলজিগুলো সেগুলোকে ভীষণভাবে আমি জেনে নেব, এটা 6 মাসের ব্যাপার। কিন্তু কারণ তখন তোমার ব্রেন ভীষণ ম্যাচিওর, মাইন্ড ভীষণ ম্যাচিওর, আর 12 ঘন্টা যদি পড়াশোনা করো তাহলে কিন্তু তুমি ওটাকে ডেভেলপ করে নিতে পারবে। তাহলে এই ক্ষেত্রে আমরা প্ল্যানিং করার ক্ষেত্রে ঠিক করব যে আমার ইচ্ছে থাকতে পারে আমি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করব, বিএড করেছি, আমি শুধুমাত্র টিচার হব, আমি শুধু স্টাফ সিলেকশনের পরীক্ষার জন্য তৈরি হব, আমি শুধু ব্যাংকের পরীক্ষার জন্য তৈরি হব। এটা করা উচিত নয়। কিন্তু কারণ আমাদের দেশে সোশ্যাল যে প্রোটেকশন সেটা থাকে না বলে সবসময় ছেলেমেয়েদের বলি আমাদের প্রধান লক্ষ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে একটা সরকারি চাকরি পাওয়া। তাই সারা বছরে 30টা পরীক্ষা দেওয়ার জন্য যদি আমি নিজেকে তৈরি করি, কারণ যে কোনো একটা পরীক্ষা খারাপ হতে পারে, পরের পরীক্ষায় আমি আবার ভালো করতে পারি, সেটাই কিন্তু প্রধান লক্ষ্য হওয়া দরকার। এবার হয়তো তুমি বলতে পারো বা অনেকেই আমাকে প্রশ্ন করে যে স্যার তাদেরকে আমি বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে গিয়ে কি ডিফোকাসড হব না? আমি বলি প্রতিটা পরীক্ষার যে সিলেবাস রয়েছে তার প্রায় 60 to 70% সিলেবাস কিন্তু সেম জানবে। 30 বা 20% যে সিলেবাস সেটা এক্সাম টু এক্সাম ভ্যারি করে। তাহলে তুমি কি করবে? তুমি এই যে জেনারেল যে সিলেবাসটা রয়েছে যেখানে প্রায় 70% কভার করে সেটাকে ভীষণ ভালোভাবে তৈরি হবে সারা বছর ধরে। যখন তুমি ব্যাংকের পরীক্ষা দেবে, তুমি যখন রেলের পরীক্ষা দেবে, সিজিএল পরীক্ষা দেবে, ওই 20 বা 30% যে সিলেবাস সেই সিলেবাসের ওপর তখন 1 মাস বা 2 মাস আগের থেকে তুমি স্পেশাল প্রস্তুতি আরম্ভ করবে। এই 30টা পরীক্ষা দিলে পরে দেখবে 1 বছরের মধ্যে কিছু পরীক্ষায় তুমি প্রিলিতে পাস করবে, কিছু পরীক্ষায় তুমি প্রিলিতে ব্যর্থ হবে, কিছু পরীক্ষায় তুমি আবার হচ্ছে মেইন বা সেকেন্ড স্টেজে যাবে, গিয়ে সেখানে হয়তো আবার কিছু ব্যর্থ হবে, কিছু পরীক্ষায় পাস করবে, আবার ইন্টারভিউয়ে তুমি কিছুটা ব্যর্থ হবে, কিছুটা কোনো পরীক্ষায় তুমি সাকসেস হবে। এই রকমভাবে যদি রোড ম্যাপটা করো তাহলে কিন্তু সবথেকে ভালো প্ল্যানিং হয়। কারণ তুমি অনেকভাবে হয়তো তুমি পরিকল্পনা করার জন্য কথা বলো, তোমার দাদার সাথে কথা বলো, গ্রামে অনেকে বিজ্ঞজন রয়েছেন তাদের সাথে কথাবার্তা বলো, কিন্তু যেই মুহূর্তে আমরা লক্ষ লক্ষ ছেলেমেয়ের সাথে সারা বছর ধরে যেভাবে পড়াশোনা করাই এবং দীর্ঘ 35 বছরের প্ল্যানিংয়ের ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে এটাই হচ্ছে সর্বোত্তম পরিকল্পনা এবং এই পরিকল্পনাটাই আমাদের ছেলেমেয়েদের করা উচিত। তাহলে নেক্সট যে আগের যে প্রশ্নটা ছিল যে কীভাবে আমি নিজেকে প্ল্যানিং করব, কিভাবে আমি নিজেকে একটা পরীক্ষার উপযুক্ত হিসেবে ভাববো, সেটা কী হচ্ছে একটা বড় প্রশ্ন। আমার মনে হয় যে এই পয়েন্টগুলো যদি ভেঙে ভেঙে একটু দেখো যে আমি শুধুমাত্র একটি পরীক্ষার জন্য নিজেকে তৈরি করব না, জানি যে সেই পরীক্ষাটা পাওয়া সহজ, কিন্তু কোনো কারণে যদি রিক্রুটমেন্ট না হয়, কোনো কারণে যদি সরকারি জটিলতার কারণে তুমি যদি জয়েন করতে না পারো, তাহলে দেখা যাবে পুরো জিনিসটাই কিন্তু তোমার গণ্ডগোল হয়ে গেছে এবং 22 বছর থেকে তুমি যখন 24 বছরে পৌঁছে গেলে, 25 বছরে পৌঁছে গেলে, তখন তোমার মনে হলো যে না এখন আমি সব পরীক্ষার জন্য বসি আর ওটার জন্য অপেক্ষা করে লাভ নেই। এটা জীবনে হওয়া উচিত নয়, কারণ জীবনে এই চাকরি পাওয়ার যে বয়সটা ভীষণ মূল্যবান। কিন্তু আমার মনে হয় যে এই আলোচনা থেকে তোমাদের অনেকগুলো জায়গা
খুবভাবে ক্লিয়ার হলো। নেক্সট আসে ডেসক্রিপটিভ পার্টের মধ্যে, যেটা ইংলিশ বিষয়বস্তু নিয়ে তোমাদের ভীষণ কনফিউশন রয়েছে। একটু আগে আমি বলছিলাম যে অবজেক্টিভের ক্ষেত্রে সাধারণত 6 থেকে 12 মাসের মধ্যে নিজেকে তৈরি করে ফেলা যায়, এটা নিয়ে কোনো চিন্তা নাই। ডেসক্রিপটিভটা কী করবে? ডেসক্রিপটিভটা করার ক্ষেত্রে আমি বলি যে কখনো বাংলায় ভেবে ইংলিশে লিখতে যেও না, কিন্তু বরঞ্চ রেগুলার ইংলিশ স্টোরি বই পড়ো, নিউজ শোনো, ওখানে বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চারগুলো শোনো। শুনতে শুনতে দেখবে যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে এসছে তারা কখনো কিন্তু প্রিপোজিশনের অ্যাপ্লিকেশান নিয়ে ভাবেনি, কিন্তু কখনো কনসোনেন্টের অ্যাপ্লিকেশান নিয়ে ভাবেনি। অ্যাকচুয়ালি ছোটোবেলার থেকে ম্যাডামদের ওই যে প্রোনাউন্সিয়েশনগুলো শুনতে শুনতে আর সেন্টেন্সগুলো শুনতে শুনতে এত অভ্যস্ত হয়ে যায়, যদি একটা প্রিপোজিশন বা কনসোনেন্টের ইউজ যদি অন্যভাবে করে কেউ, সঙ্গে সঙ্গে তাদের কানে কিন্তু একটা খটকা লাগে। দ্যাট ইজ দ্য ওয়ে। কিন্তু আমি জানি সেটা হয়তো এখন হবে না বলে সেটা নিয়ে আর ভাববার দরকার নেই, কিন্তু তার জন্য ভীষণভাবে স্টোরি বই পড়া দরকার। স্টোরি বই পড়ার পর স্টোরি লেখা দরকার, এবং কারোর সাহায্য নিয়ে একটু যদি তোমরা ভাবো যে প্রতিদিনই একটু কারেকশান করা যায়, এবং এই কারেকশানটা কেন আর্টিকেল ইউজ করলাম, প্রিপোজিশন ইউজ করলাম, কোথায় সেন্টেন্সের টেন্সের ভুল হলো, সেটাকে যদি একটু ভাবো তাহলে, এবং এটা যদি কারেকশান করতে করতে যাও, ওটাও কিন্তু 1 থেকে 1.5 বছরের মধ্যে ইংলিশ ডেসক্রিপটিভটা তৈরি করা যায়, এবং এটা সম্ভব। আমি অনেককেই দেখেছি WBCS পরীক্ষায় ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, তারা মালদার কোনো একটা বেঙ্গলি মিডিয়াম স্কুল থেকে পড়াশোনা করে এসছে, কুচবিহারে কোনো একটা বেঙ্গলি মিডিয়াম থেকে পড়াশোনা করে এসছে, তার মিডিয়ামই ছিল হচ্ছে বেঙ্গলি, অথচ দেখো ক্লাস 11-12-এ তোমাদের মতোই সাবজেক্ট ছিল ইংলিশ। তারপরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর প্রায় 400 কোনো পরীক্ষায় যে পেপারটা থাকে সেটাকে কত সুন্দরভাবে সামলানোর চেষ্টা করলে পরে এবং যত্ন নিলে পরে সেই ছেলেটি বা মেয়েটি সাকসেস হয়। তাই এই যে সাকসেস স্টোরি, এটা পশ্চিমবঙ্গেই রয়েছে, আর এই সাকসেস স্টোরি তোমরা যত দেখবে তত কিন্তু তোমরা নিজেদের ইন্সপায়ার করতে পারবে, এটা ভীষণ দরকার। ব্যর্থতার গল্প ডিজিটাল মিডিয়ায় প্রচুর লেখা হয়, ব্যর্থতার গল্প টিভিতে দেখানো হয়, কিন্তু সাফল্যের গল্প চাপা পড়ে যায়। তার মানে কি সাফল্য হচ্ছে না? তার মানে কি সাকসেস আমরা স্টুডেন্ট নেই? নিশ্চয়ই রয়েছে, তোমাদের খুঁজতে হবে। কারণ আমরা জানি যত নেগেটিভ প্রচার হয় সেটা যত তাড়াতাড়ি হাইপ করা যায়, পজিটিভ জিনিসকে খুব প্যাশেন্স নিয়ে আস্তে আস্তে কী হচ্ছে, এটা হাইপ বাড়ানো যায়। তা টিআরপি বাড়ানোর যুগে অবশ্যই কী হচ্ছে, পজিটিভ অ্যান্ড সাফল্য পেছনের দিকে হাঁটছে। তোমাদের সেই সাফল্যের খবর রাখতে হবে, যেখানে এই সাফল্যের খবরগুলো বেরোয় সেগুলো ভীষণভাবে পড়াশোনা করো, দেখো, ভীষণ সাহায্য করবে তোমাকে সিদ্ধান্ত নিতে। এবার আমি চলে আসি যে কম্পিটিটিভ এক্সামসে কেন মাঝে মাঝে আমরা ভীষণ সফল হই না, অথচ পশ্চিমবঙ্গে আমি দেখি বিশেষত বাঙালি ছেলেমেয়েরা মাধ্যমিক পরীক্ষায় ভীষণ ভালো রেজাল্ট করেছে, হায়ার সেকেন্ডারিতে স্ট্যান্ড করেছে, তারপরে অনার্স মাস্টার ডিগ্রি নিয়ে পড়েছে, মাস্টার ডিগ্রিতেও ভালো রেজাল্ট, পিএইচডি করেছে, তারপরে সরকারি চাকরি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারছি না। এটা কিন্তু খুব জরুরি একটা জায়গা, যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, আমি আলোচনা করব। কিন্তু তার পাশাপাশি আমরা দেখতে পাই যে বিহার থেকে বা উড়িষ্যা থেকে যেসব ছেলেমেয়েরা বা দক্ষিণ ভারত থেকে যেসব ছেলেমেয়েরা স্কুল কলেজের পড়াশোনায় ভীষণ ভালো না, কিন্তু তারা সরকারি চাকরিতে ভালো রেজাল্ট করে। মিষ্টিটা কোথায়? মিষ্টিটা হচ্ছে বাঙালি ছেলেমেয়েদের কাছে, আমাদের রাজ্যের ছেলেমেয়েদের কাছে এখনও ডিগ্রিটা একেবারে অর্নামেন্টের মতো। অনার্স নিয়ে পড়তেই হবে, নাহলে জীবন ভীষণ ব্যর্থ। মাস্টার ডিগ্রি করতেই হবে, নাহলে প্রেস্টিজটাই চলে যাচ্ছে। আর ডক্টরেটটা যদি লিখতে পারি তাহলে তো এর থেকে ভালো কিছু নেই। কিন্তু আলটিমেটলি আমি যদি অনার্স পড়ি, মাস্টার ডিগ্রি করি, আমাকে যখন সরকারি চাকরি পেতে হবে তখন কিন্তু ওই 15 লক্ষ ছেলেমেয়ের সাথেই পরীক্ষায় বসতে হবে। বাঙালিদের যখন বাবা মা পিসি মাসি জিজ্ঞেস করে তুমি কি করছো, সেটার থেকে বেরিয়ে আসার জন্য আমি মাস্টার ডিগ্রি করছি, সেটা ডিস্টেন্স এডুকেশনেই হোক বা পার্ট টাইমেই হোক, সেটা যেন একটা অলংকার তো বটেই, আর প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে একটা ঢাল হিসেবে কাজ করছে। আমি এটা করছি। যদি বলি যে আমার তো পড়াশোনা শেষ হয়ে গেছে, তাহলে তো জিজ্ঞেস করবে আরে বেকার এখন কিছু করতে পারছো না। তার ফলে একের পর এক ডিগ্রি নেবার যে উৎসাহ এবং সেই রেসে আমরা নিজেদের জড়িয়ে দিচ্ছি। নো, কেন বিহার উড়িষ্যার ছেলে মেয়েদের এত সাফল্য? প্রতিটা গ্রামে গিয়ে দেখা যায় ওরা আইএস হচ্ছে। রাজস্থানের এমনও গ্রাম আছে যেই গ্রামের যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে তার 40% হচ্ছে আইএস আইপিএস অফিসার। কোথা থেকে হলো? এক্সাম্পল এবং এই স্টোরি
ওইখানকার ছেলেমেয়েদের ভীষণভাবে মোটিভেট করতে আরম্ভ করলো। যে 45% পেয়েছে গ্র্যাজুয়েশনে, সেও স্বপ্ন দেখে একদিন আমি আইএস হবো, আইপিএস হবো, আর ওই প্রধানমন্ত্রীর সেক্রেটারিতে আমি চাকরি করব, আর ফিনান্স মিনিস্টারের সেক্রেটারি হবো আমি। এটা কিন্তু স্বপ্নের মধ্যে দিয়ে তৈরি হয়। একটা সময় আমার মনে আছে যে WBCS পশ্চিমবঙ্গের শুধুমাত্র প্রেসিডেন্সি কলেজ, লামার্ট অথবা সেন্ট স্টিফেনের ছেলেমেয়েরা পরীক্ষা দিত, বেতনের ছেলেমেয়েরা পরীক্ষা দিত, আজ থেকে প্রায় 15 বছর আগে। কিন্তু আমরা বলতে আরম্ভ করলাম যে না, শুধুমাত্র ওই 4টি ভালো কলেজের ছেলেমেয়ে WBCS অফিসার হওয়া ক্ষমতা রাখে না। ক্ষমতা রাখে পশ্চিমবঙ্গের প্রতিটি গ্রামের এবং প্রতিটি কলেজের এবং ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা। আমরা আরম্ভ করলাম ক্যাম্পেনিং এবং দ্রুত আমরা সাফল্য পেতে আরম্ভ করলো। মিদনাপুর থেকে, বর্ধমান থেকে, তারপরে বীরভূম থেকে একে একে WBCS ছেলেমেয়েরা চান্স পেতে আরম্ভ করলো, বিডিও হিসাবে অথবা কিছু র্যাঙ্ক করতে আরম্ভ করলো, ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে জয়েন করলো। পাল্টে গেল সারা পশ্চিমবঙ্গের প্রেক্ষাপট এবং প্রতিটা প্রান্তের ছেলেমেয়েরা তখন বিশ্বাস করতে আরম্ভ করলো আমিও একটা WBCS অফিসার হতে পারি। এবং তার ফলেই দেখা যায় এখন WBCS অফিসার হওয়ার ক্ষেত্রে শুধুমাত্র 2-3টে ইউনিভার্সিটি বা স্কুলের ছেলেমেয়েরা ডমিনেট করে না, ডমিনেট করে প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরা। স্বপ্ন ওখানে যেমন ঢোকে, স্বপ্ন যখন ওরা দেখে, আর স্বপ্নকে বাস্তবিত করার জন্য আজও আমি দেখি শহর অঞ্চলের থেকে গ্রামের ছেলেমেয়েরা নিরন্তর পরিশ্রম করে এবং মানে একেবারে কঠিন, ইস্পাত কঠিন যে মানসিকতা, সেই মানসিকতার পরিচয় দেয়, আর তার জন্যই কিন্তু সাফল্যটা আসে। তাহলে এবার আমাদের স্বপ্ন দেখতে হবে IAS IPS কীভাবে হওয়া যায়। এই IAS IPSটা যখন আমরা পড়াশোনা আরম্ভ করব, কারণ WBCS-এ প্রায় 70% সিলেবাস IAS IPS-এ পড়ানো হয়। কোশ্চেনের মডিফটা একটু হয়তো আলাদা আসে এবং আমার আশা যে আগামী 2-1 বছরের মধ্যে পশ্চিমবঙ্গান্ত রাইস থেকে প্রচুর কয়েকটা ছেলেমেয়ে যদি IAS IPS-এ চান্স পায়, তাহলেই কিন্তু আমরা আবার ওই যে সাকসেস স্টোরি, ওই স্টোরিটা তৈরি করতে পারলে পরেই তখন পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা, প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরাও বিশ্বাস করতে আরম্ভ করবে যে আমি IAS IPS হতে পারি। তাই এই যে একে একে ধাপে ধাপে আমি আসছি যে কিভাবে সরকারি চাকরির পড়াশোনার জন্য প্ল্যানিংটা করতে হয়, ভাবতে হয়, সঙ্গে কোথায় পার্থক্য একটু আগে বলতে গিয়ে বলেছিলাম যে বিহারের ছেলেমেয়েরা ভীষণ সাকসেসফুল, পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা সাকসেসফুল নয়। কারণ কি, ওই সাকসেস স্টোরি দেখতে দেখতে বিহারের ছেলেমেয়েরা ভাবে আমি অনার্স নিয়ে পড়বো না, আমি মাস্টার ডিগ্রি করবো না, আমি PhD করবো না। 19 বছর বয়সেই কোনো রকমের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে 5 বন্ধু মিলে বাড়ি থেকে বেরিয়ে একটা মেস তৈরি করব। 2 বছরের জন্য ওরা পরিবার থেকে আলাদা হয়ে যায় এবং পাটনাতে দেখা যায়, দিল্লিতে কোনো স্টেশনে, রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায় রাত্রিবেলায় সব দল বেঁধে পড়াশোনা করছে। বাস স্ট্যান্ডে দেখা যায় যে এই বিহার এবং উড়িষ্যা এবং সাউথ ইন্ডিয়ার ছেলেমেয়েরা এইভাবে পড়াশোনা করছে। এই 2 বছর ওরা বন্ধু বান্ধব থেকে ডিটাচড হয়ে ওরা জানে আমি যদি সরকারি চাকরি পাই, পরবর্তী 40 বছর আমার খবর সবাই রাখবে, বন্ধুবান্ধবরা বলবে ভালো আছো নাকি, পাশে এসে দাঁড়াবে, ছবি তুলবে, আর তারপরে 40 বছর আমি বেতন পাবো, আমার পরিবার তৈরি হবে, চাকরি চলে যাবার পরও আমি পেনশন পাবো, গ্রীষ্মের ছুটিতে আমি কাশ্মীর ঘুরতে যাব। এই যে এত সুযোগ রয়েছে, তাহলে জীবনে 2 বছর কেন আমি সমস্ত ছেড়ে দিয়ে প্রস্তুতি নেব না? এটা ভাববার কিন্তু সময় এসছে। এই বিহার, উড়িষ্যা এবং সাউথ ইন্ডিয়ার ছেলেমেয়েরা একেবারে নিরন্তর, ধনী দরিদ্র নির্বিশেষে সবাই বাড়ি থেকে বেরিয়ে একটা মেস করে, আর 2 বছর সমানে বন্ধুবান্ধব মিলে গ্রুপ স্টাডি করে এবং সঙ্গে কোনো একটা ইনস্টিটিউট বা কোনো টিচারের কাছে প্ল্যানিং যারা করে, যাদের সাকসেস স্টোরি আছে, তাদের সাথে অ্যাটাচড হয়, তারপরে চাকরি ফিরে বাড়ি ফিরে যায়। আর পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের বৃহৎ অংশ আমরা রাইসে বারবার দেখি যে হাতে প্রচুর পয়সা রয়েছে, সরকারি চাকরি পাওয়ার ইচ্ছে আছে, বাড়ি থেকে তারা কি যাতায়াত করে। তাদের যদি বলি যে মেসে থাকো, 2 বছর ফোকাস করো, 12 ঘন্টা প্র্যাকটিস করো, কেন 12 ঘন্টা প্র্যাকটিস করতে হয় সেটা আমি পরে আসছি, কিন্তু এর কোনো বিকল্প নেই। তারা মাত্র 4 ঘন্টা রাইসে পড়াশোনা করবে, বাড়িতে যাতায়াত করবে। এখনও বাবা মার ওপর নির্ভর করে, ভাগ্য ভালো বাঙালি ছেলেমেয়েদের যে তাদের বাবা মারা কারণ 30 বছর পর্যন্ত লালন পালন করে। এটা তো জাপান নয়, চায়না নয় যে 14 বছর পরে বলবে দেখো তোমাকে আর দেখবো না, তুমি তোমার পড়াশোনার টাকাও রোজগার করো, সে যতই ধনী হও না কেন, রোজগার করে পড়াশোনা করো, নিজে প্রতিষ্ঠিত হও। আমাদের বাঙালি বাবা মা বাবা গো মা গো করে এখনও কোলে রাখবে 22 বছর বয়সে, আর ছেলেমেয়েরাও বাবা মার ছত্রছায়া থেকে বেরোতে চায় না। এটা করলে পরে কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে সাকসেস হওয়া যাবে না, কিন্তু প্রতিভা থাকা সত্ত্বেও। এই যে অ্যাডামাসের রাইসের দিশারি হাউসে গ্রাম থেকে প্রচুর ছেলেমেয়ে বিভিন্ন মেসে এসে থাকে, তাদের সাকসেসের ভীষণ বেশি। এটা যদি আমরা 100%, এখন মাত্র 20-25% ছেলেমেয়ে এই কাজটা করে, এটা যদি আমরা 100% করতে পারি, তাহলে সারা ভারতবর্ষে আমরা ডমিনেট করতে পারবো। একটা স্ট্যাটিস্টিক্সে আমি আজ থেকে প্রায় 7-8 বছর আগে বলেছিলাম
যে রাইস থেকে প্রতি বছর 1.5 থেকে 2,000 ছেলেমেয়ে চাকরি পায়, আমরা পড়াই হচ্ছে 8 থেকে 9,000 ছেলেমেয়ে। কিন্তু সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের যদি কলেজ স্তর থেকে এবং ইউনিভার্সিটি স্তর থেকে এই স্কিলটা দেবার যদি একটা চেষ্টা করা যায়, আর প্রতি বছর অন্তত পশ্চিমবঙ্গ থেকে 20,000 ছেলেমেয়ে চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, যেভাবে সারা ভারতবর্ষের রেলওয়ে, ব্যাংক এবং অন্যান্য কেন্দ্রীয় সরকারি চাকরিগুলো হয়, সেগুলোকে যদি আমরা টার্গেট করি, তাহলে 20,000 ছেলেমেয়ে প্রতি বছর যদি চাকরি পায় পশ্চিমবঙ্গ থেকে, সেই ইকোসিস্টেম যদি আমরা তৈরি করতে পারি, কতটা গ্রেট রিলিফ বলুন তো দেখি। আর 20,000 ছেলেমেয়ে চাকরি হওয়ার জন্য আইটি কত লোকেদের কাছে দরবার করতে হয়, তারা কারখানা করার জন্য, তারা আইটি পার্ক করার জন্য কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি চেয়ে বসে, যা গভর্নমেন্ট দিতে পারে না, তাদের লিমিটেশনের মধ্যে, সীমাবদ্ধতার মধ্যে। অথচ একটা ন্যাচারাল ওয়েতে এটা আমরা যদি ডেভেলপ করতে পারি, প্রতি বছর অন্তত 20,000 ছেলেমেয়ে সরকারি চাকরি পেতে পারে। আমি আজকে বলি, 1985-এ যখন আমরা সরকারি চাকরি ট্রেনিং আরম্ভ করি, আমি পশ্চিমবঙ্গের লোকেরা সংশয় প্রকাশ করেছিল, বলেছিল বেশিরভাগ ছেলেমেয়েই তখন বাংলাদেশ থেকে 70-72-এ এসছে, যে এখানে পড়াশোনা, কলেজে যেতে পারছে না, স্কুলে যেতে পারছে না, কিভাবে সরকারি চাকরির জন্য আবার ট্রেনিং সেন্টার তৈরি হয়, এ নিয়ে অনেক প্রশ্ন তুলেছিল। চুপচাপ 15 বছর আমার পড়াশোনার পদ্ধতি, ইনস্টিটিউট নিয়ে অনেক জায়গায় প্রশ্ন এসছে, কিন্তু যখন দেখলাম কেন্দ্রীয় সরকার বললেন যে না, কলেজে কলেজে ক্যারিয়ার সেল তৈরি করতে হবে, কাউন্সেলিং সেল তৈরি করতে হবে, তার জন্য আবার কিছু কিছু টাকা দিতে আরম্ভ করলেন ইউজিসি থেকে, সেদিন ভাবলাম যে তাহলে যে থটসটা, যে ভাবনাটা 1985-এ হয়েছিল, প্রায় 2005 সালে এসে সেটা কিছুটা খানিকভাবে স্বপ্নে বাস্তবিত হলো। আর এবছর যখন কেন্দ্রীয় সরকার পরিষ্কারভাবে বললেন এডুকেশন পলিসিতে যে সেই স্কিল অর্জন করা দরকার, যা গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর তারা সরকারি চাকরি বা বিভিন্ন ক্ষেত্রে জয়েন করবে, সেই সাবজেক্টে ট্রেনিং দরকার, আমার এ ব্যাপারে কোনো সংশয় রইল না যে 1985-এ যে সিদ্ধান্ত আমি নিয়েছিলাম, সেটা পড়াশোনা বা ডিগ্রির আরেকটা পার্ট অ্যান্ড পার্সেল হিসাবে, ক্যারিয়ারের পড়াশোনা হিসাবে অন্তত কেন্দ্রীয় সরকার স্বীকৃতি দিল। এই ভাবনাটা আমাদের দরকার, কিন্তু এই ভাবনাটা দরকার আছে বলেই আমি বলবো যে এই আমাদের পড়াশোনা করা দরকার। তাহলে আমি কি বলবো, পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের এই গ্রুপ স্টাডির উপর ভীষণ জোর দেওয়া দরকার, 2 বছর ভীষণভাবে ফোকাস হওয়া দরকার। কেন দরকার? 12 ঘন্টা যে পড়ার কথা বলি, 14 ঘন্টা পড়াশোনা করার কথা বলি, কেন বলি? আচ্ছা বলুন তো দেখি, আপনি ছোটোবেলা থেকে যখন পরীক্ষা দিয়েছেন, মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি পরীক্ষা, পরীক্ষার দিন যে সাবজেক্টটা নিয়ে আপনি পরীক্ষা দিতে গেছেন, ফিজিক্স বা কেমিস্ট্রি, সেটা নিয়েই কিন্তু আপনি 2 দিন পড়াশোনা করেছেন, আর পরীক্ষার সময় সেটাই আপনি মাথায় নিয়ে বসেছেন। একটা সমীক্ষায় বলে ক্লাস 12-এর ফিজিক্সের পরীক্ষায় 90% মার্কস পাওয়া যায়, যদি দেখা যায় একটি ছেলে মেয়ে 5,000 ইনফরমেশান নিয়ে বসে, 200 সূত্র জেনে বসে, আর 100টা ইকুয়েশন জেনে বসে, তাহলে 2 বছর ধরে ওই 5,000 ইনফরমেশান, নেক্সট তার মধ্যে ডেফিনেশন পড়ে, তার মধ্যে থিওরিটিক্যাল পার্ট পড়ে, আর যদি 200 ফর্মুলা আর কিছু জিনিস যদি ম্যাথমেটিক্স মনে রাখে, সেটা নিয়ে 90% পেতে পারে। এটা হচ্ছে 12-এ। গ্র্যাজুয়েশনেও আপনি যখন ফিজিক্স পরীক্ষা দিয়েছেন, 2 দিন ধরে শুধুমাত্র ফিজিক্সের কথাই ভেবেছেন এবং ফিজিক্স নিয়েই পরীক্ষায় বসেছেন, বেঙ্গলি অঙ্কে পরীক্ষার দিন অঙ্ক। কিন্তু যখন আপনি 20 বছর বা 21 বছর বয়সে সরকারি চাকরি পরীক্ষায় বসছেন, একসাথে 20টা সাবজেক্ট মাথায় নিয়ে আপনাকে বসতে হচ্ছে। ইকোনমিক্স নিয়ে বসতে হচ্ছে, জিওগ্রাফি নিয়ে বসতে হচ্ছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে বসতে হচ্ছে, কনস্টিটিউশন নিয়ে বসতে হচ্ছে, এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে বসতে হচ্ছে, সোশ্যাল সায়েন্স নিয়ে বসতে হচ্ছে, ইংলিশ, বাংলা, জিআই, ম্যাথস, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বসতে হচ্ছে। এইরকম 20টা সাবজেক্টের ইনফরমেশান যদি আমি গড়ে 10,000 করে ইনফরমেশান ধরি, তাহলে প্রায় 2 লক্ষ ইনফরমেশান নিয়ে আপনাকে পরীক্ষায় বসতে হবে, এবং সেই কোশ্চেনের মধ্যে অনেক মিস্ট্রি থাকবে, ডিসিশন নেওয়ার ব্যাপার থাকবে। সেখানে আপনাকে ভীষণভাবে ফোকাসড হয়ে প্রফেশনাল ওয়েতে উত্তর দিতে হবে, কারণ 0.1 মার্কস কম পাওয়া মানে প্রায় 20,000 ছেলেমেয়ের পেছনে আপনি র্যাঙ্কিংয়ে চলে যাবেন। তাহলে গ্র্যাজুয়েশন পর্যন্ত 5,000 ইনফরমেশান নেওয়ার ক্ষমতা ছিল আপনার মাথার, এখন আমরা বলছি 2 লক্ষ ইনফরমেশান নিয়ে আপনার পরীক্ষায় বসতে হবে। তাহলে রাতারাতি এই যে ক্যাপাসিটি বিল্ড আপটা, এটা কখনো সম্ভব নয়। কিন্তু যারা বলে অনলাইনে শুধুমাত্র সরকারি চাকরি হবে, যারা বলে যে শুধুমাত্র 10টা পরীক্ষা সলভ করলে পরে সরকারি চাকরি পাবে, তারা ভ্রান্তভাবে চালিত করে যারা সরকারি চাকরি পাবেন বলে। আমরা কিন্তু সবসময় বলি যে 1.5 থেকে 2 বছর যদি প্রস্তুতি না নেওয়া যায়, শুধুমাত্র ট্রান্সফরমেশন অফ দ্য নলেজ, কিছু তথ্য একটি ছেলেমেয়েকে সরকারি চাকরি পাওয়াতে পারে না। কিন্তু সরকারি চাকরি পাওয়ার জন্য
বেশ কিছু এনভায়রনমেন্ট দরকার হয়। একটু আগে বলছিলাম যে 12 ঘন্টা 14 ঘন্টা একটা ছেলে মেয়ে পড়বে, তাহলে একটা ছেলে মেয়ে যদি সব কিছু ছেড়ে 12 থেকে 14 ঘন্টা পড়াশোনা করে, কিছুদিনের মধ্যে মধ্যে তার মেন্টাল ব্রেক হবে, তাহলে তার পাশে দাঁড়াবে কে? তার পাশে দাঁড়াবে মেন্টর, টিচার, দাঁড়িয়ে বলবে যে দেখো এটা হচ্ছে পদ্ধতি, এখানেই হচ্ছে মিস্ট্রি, আর তোমাকে এইভাবে মাইন্ডটাকে স্ট্রং করতে হবে। নেক্সট, প্রতিদিন যে তুমি পরীক্ষাটা দেবে, সেই পরীক্ষায় কি তোমার ডেভেলপমেন্ট হচ্ছে, কোথায় এরার হচ্ছে, কোন সাবজেক্টে কোন চ্যাপ্টারে কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্ন আসে অথচ তোমার পড়া হয়নি, তার অ্যানালাইসিসটা কে করবে? তার জন্য দরকার হ্যান্ড আউট, তার জন্য দরকার হোমওয়ার্ক, তার জন্য দরকার হচ্ছে মান্থলি টেস্ট, মক টেস্ট, অ্যানালাইসিস করা। এবং একটি টিচার যখন পড়ায় ক্লাসে, একটি প্রশ্ন উত্তর হয়তো দেয়, 50টা প্রশ্ন স্টুডেন্ট আরও 50টা প্রশ্নকে ছুড়ে দেয় ওই একটাকে কোশ্চেনকে কেন্দ্র করে, তখন টিচারকে উত্তর দিতে হয়। এবং পরীক্ষায় যখন কোশ্চেনের টুইস্ট হয়, তখন কিন্তু ওই অ্যাঙ্গেল থেকে কোশ্চেনগুলো টুইস্ট হয়। তাই যারা ভাবছে অনলাইন একটা সাপ্লিমেন্ট হিসাবে, একটা কমপ্লিমেন্ট হিসাবে কাজ করতে পারে, কিন্তু অনলাইন পরীক্ষা পদ্ধতি কখনো কম্পিটিটিভ এক্সামসের এই যে স্ট্রিংজেন্ট রেজিমেন্ট যে প্রসেস, 12 ঘন্টা পড়তে হবে, 2 বছর ধরে পড়াশোনা করতে হবে, এটা কখনোই সম্ভব নয়। হতে পারে একটা মিক্সচার অফ অনলাইন অ্যান্ড অফলাইন হতে পারে। তাহলে এই যে মানসিকতা তৈরি করা, এই পদ্ধতি তৈরি করা, এই যে ক্যাপাসিটি বিল্ড আপের কথা বলছিলাম আমি, দীর্ঘ প্রায় 1.5 বছর ধরে তোমাদেরকে যে এইভাবে প্রস্তুতি নিয়ে এগোতে হবে, সেটা কিন্তু আমার প্রধান লক্ষ্য, প্রধান ভাবনা, যে তোমাদের মাইন্ডে কীভাবে এটা ঢোকাবো, তোমরা কীভাবে এটা নেবে, এটার কোনো বিকল্প পথ কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে নেই। তাই এই ক্যাপাসিটি বিল্ড আপ এটা খুব জরুরি দরকার, এবং সেখানে তোমাদের কিন্তু কন্ট্রিবিউট করতে হবে। তাহলে আজকের আলোচনায় যে প্রশ্নগুলো তোমাদের মনে এসেছিল, সেই প্রশ্নগুলো আমি একে একে কিন্তু উত্তর দিলাম। কোভিড-19 তোমাদের মানসিক অবস্থা কী? কোভিড-19 কীভাবে প্লাস, কীভাবে নেগেটিভে তুমি ট্রান্সফর্ম করবে? কারণ ইউ আর দ্য লিডার অফ ইউর ওন কিংডমস। তোমাকে ভাবতে হবে যে এই 2.5 মাস কীভাবে 12 ঘন্টা পড়াশোনা করে 2 বছরের পড়াশোনা আমি এগিয়ে রাখবো। তার জন্য অনলাইনে যোগাযোগ করতে পারো, আমরা অনেক সময় বিভিন্ন প্ল্যাটফর্মে তার প্ল্যানিং নিয়ে আলোচনা করছি। নেক্সট, তুমি কোন কোন পরীক্ষার জন্য নিজেকে তৈরি করবে, অবজেক্টিভ না ডেসক্রিপটিভ, এটা যেমন আমি আজকে আলোচনা করেছি। আবার আলোচনা করেছি কেন তুমি বাংলা মিডিয়াম থেকে আসলে পরে ডেসক্রিপটিভ ইংলিশটাও ভালো করে লিখতে পারো, কেন তুমি অন্তত 30টা পরীক্ষা দেওয়ার প্রোগ্রাম করবে, শুধুমাত্র ব্যাংকের পরীক্ষা, শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা, শুধুমাত্র ব্যাংক পিও, শুধুমাত্র WBCS না দিয়ে কীভাবে অন্তত 30টা পরীক্ষা দিতে পারো, তার প্ল্যানিংটাও কিন্তু আমি বলেছি। এবং তার পেছনে কারণটা কি, রিজনসটা কি, সেটারও কিন্তু একটা বিস্তৃত আলোচনা আমি করেছি। সঙ্গে আমি আলোচনা করেছি যে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের কেন বিহার বা অন্যান্য রাজ্যের ছেলেমেয়ের থেকে সাকসেসের বা সাফল্যের হার কম। সেখানে আমি গ্রুপ স্টাডির কথা বলেছি, সেখানে আমি মেসে থেকে পড়াশোনার কথা বলেছি, সেখানে আমি আবার 20টা সাবজেক্ট যে পড়তে হবে, কেন আর্টসের ছেলেমেয়েদের সায়েন্সের সাবজেক্ট পড়তে হয়, সায়েন্সের ছেলেমেয়েরা আবার আর্টসের সাবজেক্ট কেন পড়বে, কেন কনস্টিটিউশন পড়তে হয়, কেন জিওগ্রাফি পড়তে হয়, কেন হিস্ট্রি পড়তে হয়, সেটাও কিন্তু কি হচ্ছে আমি আজকে আলোচনা করেছি। এবং আজকের পর থেকে কখনো তোমাদের মনে হওয়া উচিত নয় যে ব্যুরোক্রেট লেভেলে যখন 20টা সাবজেক্ট আমি পরীক্ষা দিই, কেন এটা আমাদের কাছে অত্যাচার করা হয়। অ্যাকচুয়ালি তুমি যদি একটা ভালো ব্যুরোক্রেট হতে চাও, তাহলে সেই অঞ্চলের জিওগ্রাফি জানতে হবে, হিস্ট্রি জানতে হবে, সংস্কৃত জানতে হবে, তার সাইকোলজি জানতে হবে মানুষের, কারণ তুমি মানুষকে নিয়ে কাজ করবে। আর ডেসক্রিপটিভ পার্টে তোমাকে এমন একটা রিপোর্টিং লিখতে দেবে, সেই রিপোর্টিংয়ে দেখা হবে যে তুমি যে 3টে এজেন্সির থেকে যে ইনফরমেশানগুলো পাবে, কখনো তুমি পলিটিক্যাল নেতাদের থেকে পাবে, কখনো তুমি তোমার অ্যাডমিনিস্ট্রেশন থেকে পাবে, কখনো তোমার নিচের লেভেলের থেকে পাবে, এই 3টেকে বুঝে নিয়ে তোমার অবজারভেশনের মধ্যে দিয়ে কীভাবে তুমি তোমার হায়ার অথরিটিকে রিপ্রেজেন্ট করবে, কারণ হায়ার অথরিটি তোমার ইনফরমেশনের উপর নির্ভর করবে, সেই আর্টটাও কিন্তু এই ডেসক্রিপটিভ পার্টে শেখানো হয়। পরে আমি ফিরে আসি যে কেন 20টা সাবজেক্ট পড়তে হয়, সেটা আমি আলোচনা করেছি। তাহলে আমার মনে হয় যে এই সময়ের মধ্যে কোভিড-19 যদি খুব পজিটিভভাবে আমরা দেখি, এটা কিন্তু ভীষণ ভালো কাজ দিয়েছে অনলাইন পড়াশোনার সাথে অফলাইন পড়াশোনা, সেটা কলেজ স্তরে হোক, স্কুল স্তরেও হোক, সেটা ইউনিভার্সিটি স্তরে হোক, সেটা প্রফেশনাল স্টাডিজের ক্ষেত্রে হোক। এই প্রথম আমাদের বুঝতে শিখিয়েছে সারা পৃথিবীর কোনো প্রান্তে কোনো ক্লাসের যদি কী কোয়ালিটি হতে পারে, আবার আমাদের প্রত্যন্ত গ্রামের কোয়ালিটির মধ্যে কী তফাৎ রয়েছে, অন্তত সেটা ছেলেমেয়েরা বুঝতে পেরেছে। আমি জানি ইনফ্রাস্ট্রাকচারে 4G লাইনের নিয়ে এবং 3G নিয়ে অথবা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আমাদের বিভিন্ন বিতর্ক রয়েছে, সেটা আমি জানি। হয়তো অ্যাভেলেবিলিটি রয়েছে, অনেকেই বলছে এটা একটা বৈষম্য তৈরি করছে, কিন্তু সরকারকে এ ব্যাপারে নিশ্চিতভাবে এগোতে হবে, যেখানে তারা বলবে যে না, এই ন্যূনতম ইনফ্রাস্ট্রাকচারটা আমরা তৈরি করব।
হয়তো আগামী দিনে কোনো একটা নির্বাচনের এজেন্ডাই হবে, কোনো গভর্নমেন্ট হয়তো বলবে যে ছেলেমেয়েদের অ্যান্ড্রয়েড ফোন দিতে হবে, সঙ্গে আবার 4G লাইনে 300 টাকা করে মাসে খরচটাও দিতে হবে ওই স্কলারশিপের মতো। কারণ এটা যদি না থাকে আমরা কিন্তু এগোতে পারবো না। কারণ বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন থেকে কখনো আধুনিক সভ্যতার অংশগ্রহণ করা যায় না। অংশ হিসাবে রাজ্যকে আমরা যদি বলি যে না ইন্টারন্যাশনালি হবে, বিশ্ব বাংলায় আমরা পরিণত করব বাংলাকে, তাহলে সেই অন্যান্য অংশগুলোকেও আমাদের সেইভাবে ভাবতে হবে। কিন্তু ভাবনা চিন্তার উদারতা আনতে হবে। কনজারভেশন থাকা ভালো, কনজারভেশন নিয়ে প্রশ্ন আসবে, কিন্তু সেই প্রশ্ন যুক্তি তর্কের মধ্যে দিয়ে কীভাবে ভাঙা যায় এবং আধুনিক সভ্যতার সাথে নিজেকে যুক্ত করা যায় সেটা কিন্তু আমাদের লক্ষ্য হওয়া দরকার। তাই আজকের আলোচনা সামগ্রিকভাবে 20 থেকে 30 বছরে যে ছেলেমেয়েরা রয়েছেন তাদের আমরা জানি, আমিও বলেছি যে তাদের বাবা এসে পাশে দাঁড়াবে না, মা এসে পাশে দাঁড়াবে না, তার বন্ধুবান্ধবরা এসে পাশে দাঁড়াবে না। এই সময়টা নিজেকে ভীষণভাবে মানসিকভাবে নিজেকে তৈরি করতে হয়। আর তার জন্যই আমি বলেছি ইউ আর দ্য লিডার অফ ইউর ওন কিংডম অ্যান্ড ইউ আর দ্য অনলি সোর্স অফ এনার্জি। কীভাবে তোমার মাইন্ডকে তুমি কীভাবে পরিচালিত করবে সেটা তোমাকে শিখতে হবে। তবে আমি এটা বলতে চাই যে ইউ আর দ্য মোস্ট পাওয়ারফুল ক্রিয়েচার্স ওয়ার্ল্ডের। কেন? তুমি যে 5টা ইন্দ্রিয় নিয়ে এসছো, কখনো মনে হতে পারে যে সিংহ তোমার থেকে বেশি শক্তিশালী, বাঘ তোমার থেকে শক্তিশালী, কখনো মনে হতে পারে যে কুমির অনেক শক্তিশালী, কিন্তু তুমি একমাত্র 5টা ইন্দ্রিয় নিয়ে এসছো। এই 5টা ইন্দ্রিয় সবথেকে শক্তিশালী। তুমিই সেই মানুষ যে মানুষ ভেবেছিল ইংলিশ চ্যানেল পার হতে যায় না, সেই মানুষ ইংলিশ চ্যানেল পার হয়েছে। তুমিই সেই মানুষ যার 2টো পা নেই অথচ হিমালয়ের শীর্ষে উঠেছে। অথবা ইউ আর দ্য মোস্ট পাওয়ারফুল ক্রিয়েচার্স ইন দ্য ওয়ার্ল্ড, ফিল ইট। কখনো ভাবতে হতে পারে যে বাবা কেন কম দামে বেশি দামে মোবাইল কিনে দিচ্ছে না। কখনো তোমার মনে হতে পারে যে বাবা কেন ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায়নি, ভালো ইউনিভার্সিটিতে পড়ায়নি। তাহলে তো অনেক কিছু হতে পারে। কেন বাবা একটা চিঠি লিখে দেয় না তুমি সরকারি চাকরিতে জয়েন করে যেতে পারো? কোন দেশে তুমি জন্মগ্রহণ করেছো? আজও ভারতবর্ষের প্রায় 16 to 17% শিশু জন্মগ্রহণ করার 48 ঘন্টার মধ্যে পৃথিবীর আলো থেকে বিদায় নেয়, খাবারের অভাবে, মেডিসিনের অভাবে অথবা পুষ্টির অভাবে। আজও ভারতবর্ষের প্রায় 30% শিশু যারা প্রাথমিক বিদ্যালয় বা মধ্যশিক্ষা থেকে তারা স্কুল ছুট হয়, তারা লেবার শ্রমিকে পরিণত হয়, শিশু শ্রমিকে পরিণত হয়। আজও ভারতবর্ষের 20% ভারতীয় একবেলা খেতে পারে, রাত্রিবেলা ক্ষুণ্ণিবৃত্ত নিবারের জন্য জল খেয়ে ঘুমোতে যায়। তুমি ধন্যবাদ জানাবে নাকি তোমার বাবা মাকে যে সেই 16% 17% শিশুর মধ্যে তুমি পড়নি, তারা তোমাকে রক্ষা করেছে। পৃথিবীর আলো দেখতে পেয়েছো, তুমি হাসতে পারো, তুমি কাঁদতে পারো দুঃখে। তুমি কি কৃতজ্ঞতা জানাবে না তোমার বাবা মাকে? তোমাকে সেই রকম শিশু শ্রমিকে পরিণত করতে দেয়নি, না দিয়ে তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করিয়েছে, তারপরে তুমি ভালো করে নিজের সরকারি চাকরি বা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার জন্য চেষ্টা করছো। তুমি কি ধন্যবাদ জানাবে না তোমার বাবা মাকে যে সেই 20% ভারতীয়র মধ্যে তুমি পড়ো না, যারা একবেলা খেতে ঘুমোতে যায় ক্ষুণ্ণিবৃত্ত নিবারণের জন্য জল খেয়ে? তাহলে তুমি সেই স্বপ্ন দেখতে আরম্ভ করো। তুমি যদি প্রতিষ্ঠিত হও তাহলে প্রতিষ্ঠিত হবে বাংলার প্রতিটি পরিবার। আর প্রতিটি পরিবার যদি শক্তিশালী হয়, শক্তিশালী হবে প্রতিটি গ্রাম, প্রতিটি শহর। আর ভারতবর্ষের প্রতিটি শহর, প্রতিটি গ্রাম যদি শক্তিশালী হয়, শক্তিশালী হবে প্রতিটি রাজ্য। আর প্রতিটি রাজ্য যদি শক্তিশালী হয়, শক্তিশালী হবে ভারতবর্ষ। সেই জন্যই তো ডক্টর আব্দুল কালাম বলেছেন ইন্ডিয়া উইল বি ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কান্ট্রি ডিউরিং দ্য নেক্সট 2 decades। কারা সেই শক্তিশালী ভারতবর্ষ করবে? ইন্ডিয়াকে বলা হয় ইয়াংগেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সবথেকে কম বয়সী লোকজন নিয়ে ভারতবর্ষ তৈরি, তারও অনেক স্ট্যাটিস্টিক্স আছে। তাহলে যে সম্ভাবনা আছে, যে ভাবনা আছে, সেটা তুমি ভাবতে আরম্ভ করো। তাহলে নতুন পৃথিবী গড়তে তুমিও একটা শরিক হবে, আর তখনই সব হতাশা কেটে যাবে। ধন্যবাদ।